আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসছে। আমার নাম ডক্টর আলিফ এবং আমি ভূত এফএমে লাস্ট 9 বছর ধরে আসছি। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, যে মালদ্বীপে থাকেন উনি হচ্ছে আহমেদ শাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো, ওই আরবি পড়াতো, যেহেতু কোরআনে হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি এই রমজানের সময় তারাবির হুজুর লাগে, তারাবি পড়ানোর জন্য আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে আমি এক জায়গায় মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার, উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি এই মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। তো হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো আর এরকম আসলে করবো আর কি, মসজিদে তারাবির নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ডটা আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল। তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আজান, উনি আজান দেন এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয়। তো বলে যে ঠিক আছে, তুমি মুয়াজ্জিন হয়ে যাও মসজিদে। তো আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো এই মসজিদ উনি জয়েন করে এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদটার চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পরে এরকম ঘাট করা, যে সবাই অজু যেন করতে পারে। পেছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। দেখা যাচ্ছে ওই শাহান ভাইকেই ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়ে দিয়ে যারা যাচ্ছে তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। ফজরের ওয়াক্তে নামাজে লোক পাওয়া খুবই ভালো ওই জায়গাটায়। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোনো ডিসিশন নেওয়ার জন্য হলে আসে এবং বেতন দিতে হলে আসে আর কি। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে, তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা, মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। ওনার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কী করলো, সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন। ওই মোবাইলে অ্যালার্ম বাজে, সে অজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য উজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত হতে পারে। এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই
দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে, তো ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশের মানুষ নাই, তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে, তো মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না কেউ নাই, একটু খানিকটা অবাক লাগে। তো বলে যে আরে ভাই আসলে ত্যক্ত বিরক্ত এইসব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার কেয়ার হয় না, মানে কে আসলো না আসলো ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা, ওনার পরে পিছনটাই আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেইমভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে, আমি যে কবরে আসছি জিয়ারত করতে সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলে না আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে না আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু হোক, যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি অজুখানায় চলে গেল, যেতে যেতেই লোকটা ওই জায়গাতে আর নাই। অজুখানার থেকে পেছনে তাকায়, যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে ওই লোকটাকে আর পেলো না। তো যাই হোক উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন, সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না 2 দিন না টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায় পাক পবিত্র হওয়ার জন্য, উজু করার জন্য আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়, একই ছবি। ওই ঘটনার থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে ঘুম অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো এখন অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কারণ ফজরের ওয়াক্তের আভা রাতের আভা অলমোস্ট সেম। এই দরজাটা খোলার পরে সেই লোকটাকে দেখতে পায়। তো বলে যে ভাই আমি তো ওরকমভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল, প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন, বলবো না যে খুব অদ্ভুত গঠন তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শাহান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসছেন, কেউ যদি মারাও যায় সে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়, মোস্ট অফ দ্য লাশের কবর এইভাবে হয়, আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে, মাইকে তো আমি এরকম এলান করি যে কে মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কিছু জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা 2 জন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলে যে না আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটাও আমার দেখা দরকার। তো ওনার মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোটা যে কোনো মানে যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক, উনিও ঘাবড়ে যায়, এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন মানে কি? উনি নিজেকেও সামলাতে পারছেন, আর ওই মুহূর্তে তার বাথরুমে যাওয়া দরকার। তো উনি বলছে যে না আপনি জাস্ট যেভাবেই পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি মোটামুটি
মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবে না। তো লাশটা এমনভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসা যায়, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো টাইমলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। আর দুইজন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা তিনি বলে না, আপনাকে এর জানাজা পড়তে হবে। আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজাও পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমে তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি পড়ে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে, একটা দৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন। হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে যখন মাথা উঁচুতে তাকায়, মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আবহাওয়াটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। উনি যে এলাকায়তে ছিলেন সে এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই, মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসলাম, ওনার কোয়েশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনি এটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরেও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে রাসেল ভাই। দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে আসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না, বারবার কোয়েশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল, তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে নাই। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায়, সে মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদ যেতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে উনি রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখান, তাও আমি জানাজা দিব না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা মানে যে লোকটা এসছে লাশ নিয়ে তার হবে। উনি বলল যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে, অথবা যে নিয়ে এসছে তার চেহারা হবে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো দাদা জানের লাশ, উনি মারা যান 2004 সালে। কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করে নাই, কখনোই ভাবে নাই। তো
উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায় তখন ওনাকে বলে কয়েকটা ভালো কথা বলে, যেগুলি আমি রেডিওতে শেয়ার করছি না, ওনাকে বলে যায় এইসব কথাগুলা এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করিয়েছে, তার মাই বেশিরভাগ ফেস করেছে তার মা তাকে নিয়ে। তো সেইগুলা সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে স্টুডিওতেও কিছুটা হয়তো শেয়ার করবে। কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই। এবং রাসেল ভাই, আপনি আমাকে মনে করাই দেন নাই ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয় দেখে রাত 2:30, এবং তার যে ঘুম ভেঙেছিল এটা রেগুলার ফজরের ওয়াক চিন্তা করে। এখন ঘুমের মধ্যে অনেকেই অনেক কিছু চিন্তা করে ফেলে, ঘুমের মধ্যে হ্যাঁ সকালবেলা, আমি মাঝে মধ্যে রাসেল ভাই এরকম চিন্তা করি, এই সকাল হয়ে গেল, তখন বলে আরে না, এটা তো ঘুম, আমি বিকালের ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ভাঙার পর তখন এটা তার মাথায় ছিল না। উনি পরবর্তী সময় মোবাইল ফোনে দেখা যায় 2:30 বাজে, ঘটনার লাস্টের দিকে চলে এসেছি, 2:30 বাজে, এবং সে মোটামুটি অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ে। এতটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে। ওই দিন আর তার ফজরের আজান দেওয়া হয়নি, এবং সকালবেলা মক্তবের স্টুডেন্টদের কেচাকেচিতে চিল্লাচিল্লিতে তার ঘুম ভাঙে। তাকে ঘুম থেকে জাগানোর পর সে কাউকে ঘটনাটা শেয়ার করেন নাই, কিন্তু ওই দিন তার ফজরের আজানটাও দেওয়া হয় নাই। তো যাই হোক, হোয়াট এভার, লাস্ট মোমেন্টে পরে ওই জায়গাটার চাকরি ছেড়ে সে এখন মালদ্বীপে অবস্থানরত। এবং সত্যি কথা বলতে রাসেল ভাই, তার এটা একদম নিজের সাথে ঘটা ঘটনা, এবং আরও কিছু ঘটনা তার আছে, সেগুলি পরবর্তী সময় শেয়ার করবে। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে এই ঘটনাটা হৃদয় আমাদের সাথে শেয়ার করেছেন। হৃদয়ের বাড়ি বাংলাদেশে নরসিংদীতে, এবং বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। তো হৃদয় কিন্তু তার এক রুমমেটের একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছিল। ওনার বাড়ি পাকিস্তান, ওনার নাম তাইমুর সাহেবদের গ্রামটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের কোনো একটা জায়গায়। এবং ওই গ্রামটা তখন, এটা অনেক আগের কথা, অনেক অনেক পুরনো একটা ঘটনা। তো সেই জায়গায় তখন গ্রামের কেবল গোড়পত্তন হচ্ছে, কিছু কিছু ফ্যামিলি ওখানে এসে ঘর বাড়ি করেছে, এবং তারা বিশাল চাষাবাদের জায়গা ঠিক করে নিচ্ছে যে এইখানে চাষ করবে ইত্যাদি ইত্যাদি। তো তাদের ওই যে জায়গাটা যেখানে চাষাবাদ তখনও হচ্ছে না, কিছু কিছু জায়গায় তারা ঘর বাড়ি করেছে, সেই খোলা মাঠের ওই পারে বেশ দূরে গেলে বেশ বড় একটা জঙ্গল ছিল, বেশ বড় একটা উডস। এর আগে এই জায়গাটা বিস্তীর্ণ ছিল, যখন গ্রামের এক্সটেনশন এখানে না হয়, গ্রামে তো এক্সটেনশন হয়, একটা গ্রামের একটা অংশ ছেড়ে যখন মানুষ আরো দূরে এসে বাসা করে, তো সেই জায়গাটা কিন্তু একসময় ফাঁকা থাকে। তো সেখানেই মানুষ ঘর বাড়ি করে। তো তাইমুর সাহেবদের যে গ্রামটা ছিল আজ থেকে বহু বছর আগে, সেখানেও এরকমই হচ্ছিল। তো কিছু মানুষ ঘর বাড়ি করেছিল, জায়গা জমি তখন দেখছে, মানুষ ঠিক করছে কোথায় চাষাবাদ করবে, প্রিপেয়ার করবে। সেই এলাকার মূল যে তারা এন্ট্রেন্স বানিয়েছিল যেখানে ঢোকার জন্য গ্রাম, তো সেখান থেকে বাঁ দিকে গেলে দূরে একটা নদী আছে। সেই নদী থেকে তারা কিভাবে খাল কেটে এখানে সেচের ব্যবস্থা করবে, জমি জমা করলে, সেগুলো চিন্তা করতেছে। আর ডান দিকে তাদের যে গ্রামের ডান দিকের যে জায়গাটা, সেটা দিয়ে বেশ দূর গেলে, এই মাঠগুলো পার হয়ে গেলে দূরে বেশ ঘন জঙ্গল আর কি। ঘন জঙ্গল কি, ঘন বলতে যে গাছ একটার সাথে একটা ডেন্সড এরকম না, কেমন যেন গা ছমছম করা একটা জঙ্গল। ঢুকলে বড় বড় গাছ আছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, এবং দেখা যাচ্ছে যে বেশ খানিকটা ফাঁকা জায়গা নিয়ে আবার কিছু গাছপালা, আবার অনেকটা ফাঁকা জায়গা, এরকম। কিন্তু ওই জঙ্গলটা কেমন যেন ভয় জায়গা নিয়ে ছিল। অনেক গাছ আছে যেগুলো দেখা গেছে যে মরে গেছে, কিন্তু গাছ দাঁড়ায় আছে, গাছে পাতা টাতা নাই, এরকম। তো যাই হোক, ওখান থেকে মানুষ কাঠ আনতে যেত আর কি। যারা নতুন আসছে তারা ওখান থেকে কাঠ আনতে যেত, এবং দূরের গ্রাম থেকেও আসতো মানুষজন। কিন্তু দেখা যায় যে বিকালের পরে আর মানুষজন থাকতো না। তো এই হচ্ছে তখনকার এই গ্রামের অবস্থা। মানুষজন খুব কম, এবং ঘর বাড়িগুলাও এত কাছাকাছি হয় নাই। যারা যারা জমির বরাদ্দ নিয়ে কাজ করতে গেছে, তারা একজন ঘর করছে, তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে আরেকটা ঘর, এরকম। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি ফজল নামে একজন ব্যক্তি এবং তার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠছে। এই ফজল যিনি ছিলেন, তিনি পাশের এক গ্রাম থেকে এখানে মুভ করে আসছিলেন। ওখানে তার যে অবস্থা ছিল, এখানে তিনি শুনছেন যে তিনি এখানে যে চাষাবাদ করেন, ঘর বাড়ি করেন, আরো ভালো তিনি করতে পারবেন, আরো বেশি জায়গা পাবেন, এই ইত্যাদি ইত্যাদি শুনে, আরো যারা এখানে এর আগে আসছে তাদের কাছ থেকে শুনে তিনি এখানে মুভ করছিলেন। তো যেহেতু পরে মুভ করছেন, এই ফজল সাহেবের জায়গাটা পেয়েছিলেন শেষের দিকে, গ্রামের
গ্রামের দৃশ্যটা এরকম যে ওই গ্রামের মূল রাস্তা থেকে যখন ঢোকে অনেক দূর হেঁটে গেলে প্রথমে ঘর বাড়ি কিন্তু নাই, প্রথমে মানে চাষাবাদের জমি আর কি। তো সেটা অনেক দূর এরকম দাগ দিয়ে রাখা, সেই জমি গমের চাষ হয় সেখানে। সে তারপরে গেলে বেশ খানিকটা গেলে প্রথম ঘর বাড়ি শুরু হয়। তো তারপরে এরকম কয়েকটা ঘর বাড়ি আছে, এরকম আস্তে আস্তে যায় ওই আরো কিছু ঘর বাড়ি, তারপর যে আবার ফসলের মাঠ, মানে এইভাবেই তখনকার গ্রামগুলা তৈরি হতো। এবং অনেকের জায়গায় ভয় পাইছিল যে এখানে তার ঘর, তার আগেও কিন্তু ওই পাশের ঘরের জমি, তারপরে জমি এরকম। তো এরকম ফজল সাহেবের জমিটা পড়ছিল লাস্টে, মানে তার জমিও লাস্টে, তার আগে তার ঘর, একটা ফাঁকা জায়গা, সেখানে তিনি ঘর করছেন, মোটামুটি 2-3টা রুম এবং তার অন্যান্য যে মানে আর কি তার রান্নাঘর, বাথরুম ইত্যাদি ইত্যাদি। আর সামনে একটু ফাঁকা জায়গা, তার বাঁ পাশে হলো অন্য মানুষের জমি, আর ডান দিকে ওনার জমি। তো উনি তখনও ওই জমি প্রিপেয়ার করে নাই, তিনি দেখতেছেন এবং ওই যে বললাম যে সেচের ব্যবস্থা মানুষ টানতেছে ইত্যাদি ইত্যাদি কাজ করতেছে। তো উনি জমি প্রিপেয়ার করার কাজে আছেন আর কি। বেশ বড় অনেক অনেক জমি পাইছেন তারা সবাই, তো বেশ জমি। এবং তারপরে এই ফজল সাহেবের জমির পরেই কিন্তু ওখানে এই জঙ্গল শুরু হয়েছে, মানে ওই যে গাছপালা, বন, কাঠের বন। তো কাঠের বন কেন বললাম, ওখানে তো মানুষ কাঠ সংগ্রহ করে আনে, এবং গ্রামে তখন তো মানে আজ থেকে অনেক বছর আগে তখন তো এই রান্না বান্না, এই লাকড়ি মাকড়ি এগুলো দিয়েই হতো। তো ওখান থেকে কাঠ সংগ্রহ করে আনে। তো এইটা একটা সুবিধা হয়েছিল ফজল সাহেবের জন্য। তিনি এবং তার পরিবার মাঝে মাঝেই এই লাকড়ি কুড়াতে যেতেন ওখানে, কুঠার নিয়ে যেতেন। কুঠার নিয়ে গিয়ে এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ এগুলো পার হয়ে, তারপর যে অনাবাদী আরো কিছু জমি আছে সেগুলো পার হয়ে হেঁটে যে বনে ঢুকতেন, ঢুকে সেখানে হেঁটে এই কাঠ কুড়াই নিয়ে আসতেন। গাছের শুকনো ডাল, কিছু জায়গা কোন একটা গাছ হয়তো একটু পড়ে গেছে বা যেগুলো শুকায় গেছে ওগুলো কেটে কেটে ডালপালা নিয়ে আসতেন। এরকম আরো মানুষ যেত গ্রামের। তো ফজল সাহেবের জন্য সোজা ছিল তার বাসা থেকে কাছে অন্যদের কাছ থেকে। তো যাই হোক, ফজল সাহেব ওখানে ওঠার পর মোটামুটি তিনি এগুলো গুছাই নিচ্ছিলেন, তার জমি রেডি করতেছিলেন। এর মধ্যে প্রতিদিন এদিক ওদিক দেখতেন, অন্যদের সাথে হাঁটতেন, ওই সেচের নালা নিয়ে কথা বলতেন। তো এইভাবে তার দিন কয়েকদিন কেটে যাচ্ছিল। তো তিনি যখন ওখানে চাষাবাদ করলেন, তার ওখানে প্রথম এই গম উনি বুনছেন, গাছগুলা হয়েছে এরকম একটা অবস্থা। তো তার এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলে মেয়েরা খুব খুশি নতুন জায়গায় এসে, এবং তাদের কাছে বেশ ভালো লাগতো। তো যেই ব্যাপারটা ছিল যে ফজল সাহেবের মেয়ে যে ছিল, সে টিনেজ, ওর নাম ছিল ওয়াহিদা, এগুলো ছদ্মনাম। তো সে ওই খুব পছন্দ করতো সন্ধ্যার পর মানুষজন যখন থাকতো না, সে হেঁটে তার বাসার থেকে সামনেই যে ফসলের মাঠ ওখানে নেমে যেত। তো ওখানে নেমে সে দৌড়াতো, দৌড়ায় এটা ওইটা দেখতো। তার বাবা ওখানে বসে থাকতো ঘরের যে বারান্দা, ওখানে সে দৌড়া ওখানে ঘুরতো টুরতো, খুব বেশ তার ভাল লাগতো আর কি ওই জায়গাটা। তো এরকম ভাবে তাদের দিন কাটতেছে, খুব ভালো একটা অবস্থা। তো ওখানে একটা জিনিস শুরু হয় কিছুদিন পরে, যেটা হচ্ছে ওই গ্রামের মানুষরা গভীর রাতে একটা ডাক শুনতে পায়। ডাকটা কেমন জানি ভয়ঙ্কর ডাক, ওই যে জঙ্গল আছে, জঙ্গল থেকে আসে ডাকটা। এরকম মনে হচ্ছে নেকড়ে যদি পাল ধরে ডাকে সেরকম ডাক। তো তারা জানে ওখানে নেকড়ে ছিল না, ওই বনে নেকড়ে নেই, যেহেতু কাঠ টাট পোড়াইতে যায় তারা জানে ওখানে নেকড়ে নেই। এটা দিনের বেলা তারা অনেকে মিলে ভেরিফাইও করছে যে ওখানে নেকড়ে নাই, এবং মানুষের কাছ থেকেও শুনছে, আশেপাশের গ্রামের মানুষ এদের অনেকের সাথে কথা বলে দেখছো নেকড়ে নাই। রাতে কি ডাকে, এইটা যখন নাকি তারা ওই পাশের গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করছে, তারা তাদেরকে কিছু বলতে চায় না, মনে হয় তারা চুপ করে যায়। শুধু দু একজন মুরব্বী বলছে যে ওদিকে যেও না, যখন এই ডাক টাক শুনবা তখন চুপ করে থাকবা, তোমরা ওদিকে মানে ফোকাস করবা না, ওইদিকে ফোকাস করবা না। তোমাদের বাসার আশেপাশেও যদি ডাকে কখনো, ওগুলার দিকে তাকাবা না, ওগুলার দিকে মানে নজরও দিবা না, নিজের মতো চুপচাপ থাকবা। তোমরা একটা নতুন জায়গা আবাদি করতে গেছো, ওই জায়গা আগে ছিল ভ্যাকেন্ট, মুরব্বী কয়েকজন বলছে আর কি, ওই জায়গা খোলা ছিল আর কি, খালি পড়েছিল, এবং জঙ্গল মানে পাস, মানে জঙ্গলের একদম পাশে, ওখানে তোমরা গেছো নতুন করে আবাদি করতেছো, মানে নতুন জায়গার মধ্যে। তো ওই জায়গায় একটু উল্টাপাল্টা জিনিস হইতেই পারে, কত কিছু ওখানে ঘোরাফেরা করতো, এগুলা নজর দিবা না, চুপচাপ থাকবা। তো সবাই শুনছে, ফজল সাহেব ওইটাই মেনে চলছে, এবং তার বাসা জঙ্গল থেকে কাছে, তার এখানে ডাকটা আরো বেশি ডিপ আসতো কাছে। তো কোনো কারণে ওয়াহিদা, মানে ওনার যে মেয়ে, সে এই যে এই সাউন্ডটা শুনে মানে তার কিউরিয়াসিটি হইতো খুব। সে প্রায় তাদের যে ঘরের জানালা আছে, জানালা দিয়ে উকি দিত এই শব্দ শুনলে, কারণ সে আর তার মা থাকতো পাশের রুমে, ফজল সাহেব আর তার ছেলে সামনের দিকে থাকতো রুমটাতে। তো সে ওই জানলা দিয়ে উকি দিয়ে, তার মা অনেক সময় ঘুমায় গেছে, তার মা 2-1 দিন টের পেয়ে তাকে বকা দিছে যে কিরে তুই এরকম করে জানলা দিয়ে তাকাস কেন।
তো সে কোনো কথা বলেনি, চুপচাপ শুয়ে পড়ছে। আর ওই যে ওয়াহিদার অভ্যাস ছিল যে ওই ইসে বেরিত তাদের যে ওই যে সামনে যে খেতে বেরিত, দৌড়াদৌড়ি করতো। তো যখন এইগুলাই ডাকাটাকে শুরু করলো, তার বাপ মেয়েকে নিয়ে ওদিকে যাওয়া বন্ধ করলো, বললো যে তুই আর ওই গম খেতে যাবি না, কেন গম ক্ষেত কিন্তু একটু বেশ উঁচু হয়, ওয়াহিদা অত লম্বা না। বাপ বলতো ওখানে আর যাবি না, দরকার নেই ওখানে হাঁটাহাঁটি করার। তো এগুলো বলে তার বাবা তাকে থামাইতো আর কি। কিন্তু ও তো একটু চঞ্চল, টিনেজ বয়স। তো একদিন এরকম সে জোর করে বাবাকে বলছে যে আমি একটু সামনে যাই এখান থেকে। তখন তো এত বড় হয় নাই গাছগুলা, বলছে সামনে যাই। তো বাপ আর করতেছিল, কি যেন একটা কাজ করতেছিল তার জিনিসপত্র দিয়ে, মানে টুলস দিয়ে কিছু কাজ করতেছিল। তার তিনি মাথা কামান নেই, বলছে আচ্ছা, মানে মেয়েকে অ্যাভয়েড করে দিচ্ছে, যা। তো তিনি কাজ করতেছেন তার মতো হ্যারিকেনের আলোয়। আর ওয়াহিদা ওখান থেকে দৌড়াতে সামনে চলে আসছে, মানে ওই ক্ষেতের মধ্যে দিয়ে। তো তখন মোটামুটি গাছগুলা বেশ একটু বড় হয়েছে, তার কোমর পর্যন্ত হয়ে গেছে। তো তার কাছে বেশ ভালো লাগতেছে, এবং চাঁদ উঠছে আকাশে, চাঁদের আলো পড়ে ক্ষেতটা যেন কেমন চকচক করতেছে, বাতাস এরকম বইতেছে। তো সে সুন্দর, মানে ওই গাছের শীষ ধরতেছে, ওই গমের শীষ, আবার হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। এগুলো করতে করতে দেখছে সে নিজের মনে আবার গুনগুনও করতেছে। তো সে যখন চিন্তা করছে সে ফিরে আসবে, মানে বাসার দিকে চলে আসবে, এই সময় সে ওই ডাকটা শুনলো, যে এই ডাকটা তারা রাতে শোনে। বেশ ভয়ের শব্দ, ভয়ের ডাক, কিন্তু কেমন জানি, মানে এটা ঠিক কুকুরও না নেকড়েও না, কেমন জানি একটা ডাক। তো এই ডাকটা ওয়াহিদার কানে আসছে, কিন্তু এত লাউড না যে একেবারে তার বাসা পর্যন্ত যাবে, মনে হলো খুব ক্ষীণ স্বরে কেউ ডাকছে। তো ওয়াহিদা ফট করে চমকায় উঠে এসে তাকায় দেখতেছে সে তাদের ক্ষেতের মাঝ বরাবর আছে, মানে সে যেখানে আছে সেটা হচ্ছে তাদের ক্ষেতের মাঝ বরাবর। তার থেকে এই ক্ষেতের আরো অর্ধেক পার হয়ে গেলে গাছের ওইখান থেকে কেউ ডাকছে মনে হলো তার কাছে। সে চুপ করে দাঁড়ায় থাকলো, ওদিকে তাকায় কয়েক সেকেন্ড। আর একবার কিন্তু সে তার বাসার দিকে তাকাইছে, তার বাসার দিকে তাকায় সে দেখতেছে বাসার ওখানে টিম করে হারিকেন জ্বলতেছে। তার বাবা মনে হয় বসে আছে, আবছা ভাবে মনে হচ্ছে, মানে সেই তার যে আর কি অবয়ব বোঝা যাচ্ছে ওখানে, যে মনে হচ্ছে আবছা ভাবে তার বাবা বসে আছে ওইখানে, আর হারিকেনটা জ্বলতেছে টিম করে। আর ওদিকে তাকায় দেখতেছে যে ঘন গাছপালা এবং কতগুলো মরা গাছ আছে ওইখানে, সেগুলা, এবং তার কাছে মনে হচ্ছে ওখান থেকেই শব্দটা আসছে। তো সে কয়েক সেকেন্ড তাকায় থাকলো ওদিকে, এবং চাঁদের আলো কিন্তু পড়ছে পুরো জায়গাটায়, পুরো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে। এই সময় সে হঠাৎ করে আবার ওই পাশ থেকে ওই ডাকটা শুনলো, আরো ক্ষীণ, মানে এত ক্ষীণ মনে হচ্ছে তার কানেই আসবে, আর সামনে ওদিকে যাবে না। তো ওয়াহিদা খুব অবাক হয়ে গেল, সে ওদিকে চোখ বড় করে তাকায়, আস্তে আস্তে নিজের অজান্তে হেঁটে ওদিকে যাওয়া শুরু করলো। তো সে এগোয়ে যাচ্ছে কিন্তু, এবং তার কাছে মনে হচ্ছে যে ওদিক কেউ ডাকতেছে তাকে, এরকম মানে সম্মোহিতের মতো সে এগোয়ে যাচ্ছে ওদিকে। সে আবার ডাক শুনলো, এবার মনে হচ্ছে আরো ক্ষীণ, কিন্তু তাকে মনে হইতেছে ওদিকে ডাকতেছে। সে কিন্তু এই ক্ষেতের মধ্যে দিয়ে ওদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ওই সে গাছপালার দিকে চলে যাচ্ছে। তার কোনো হুঁশ নাই, তার মনে হচ্ছে ওদিকেই যেতে হবে। তো সে অনেকটাই চলে আসছে, এখন থেকে তার গাছপালার দূরত্ব অনেক কম, মানে তাদের এই ক্ষেতের 1 কোয়ার্টার বাকি এরকম। এই সময় সে দেখতে পেল গাছের আড়ালে মনে হলো কে জানি নড়তেছে, একটা গাছ আছে এরকম, ওইটার পাতা পুতা নাই, মানে মরা টাইপের গাছ, ওইটার পাশে কে জানি নড়তেছে। সে দেখলো চাঁদের আলো পড়লো, এবং চাঁদের আলোতে সে একটা মানুষের অবয়ব দেখলো, একটা মানুষ, মানে মহিলা হবে, এবং তার স্কিন কালচে, চাঁদের আলো যেখানে পড়ছে কালচে। এমনি তো খুব বেশি দেখা যায় না, কিন্তু এই মানে আকাশ ধোয়া জ্যোৎস্না যেহেতু, এটাতে যতটুকু দেখতে পাচ্ছে সে কালচে একটা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছে। এবং একটা সাদা শাড়ির অংশ, মানে এই সাদা শাড়ি গ্রামের মহিলারা যেভাবে পরে প্যাচ দিয়ে সেরকম, এবং মাথার মধ্যে কাপড় টানা, এবং মুখের অংশটা দেখা যাচ্ছে না এই চাঁদের আলোতে এরকম। তো এটা কিন্তু সে দেখেও কিন্তু সে হয়ে যাচ্ছে ওদিক থেকে, এবং তার কাছে মনে হলো ওই মহিলাই ডাকছে এরকম করে। আবার ডাকলো, এবার এত মিহিভাবে ডাকলো যে ঠিক তার পর্যন্তই যায়, এরকম মনে হচ্ছে যে ওই মহিলাটা শব্দ সেন্স করেই পাঠাইতে পারতেছে যে তার পর্যন্ত আসতেছে এবং যাচ্ছে না। ওয়াহিদা মনে হচ্ছে যে স্বপ্নের রাজ্যে সে হাঁটতেছে, মানে স্বপ্নের মধ্যে সে হাঁটতেছে, সে আর পৃথিবীতে নেই। সে পা দিচ্ছে যে মনে হইতেছে যে সে বাতাসের উপর হেঁটে ওদিকে যাচ্ছে। তো এই সময় হঠাৎ করে সে ধমক শুনলো তার বাবার গলার, এবং সে কেঁপে উঠলো, এবং তার মনে হলো যে পুরা যে তার এই যে একটা মোহর মধ্যে ছিল, মোহটা ভেঙে গেল হঠাৎ করে। মনে তার বাবা পিছন থেকে ধমকায় উঠছে তার নাম ধরে। তো সে চমকা উঠে পিছে তাকায় দেখতেছে তাদের বাসা থেকে তো অনেক দূরে, সে ক্ষেতটার মানে মাত্র অল্প একটু বাকি আছে ওই গাছপালা বন্ধ যেতে, আর বাকি
ক্ষেত প্রায় সে পার হয়ে আসছে, সে দেখতেছে তার বাবা বেশ খানিকটা দূরে হাতে হারিকেন দাঁড়ায় আছে এবং তাকে ডাকতেছে, ধমকায় যে ওদিক কই যাস, এদিকে আয়, কই যাচ্ছিস তুই, এরকম করে ধমকাইতেছে তার বাবা। তো সে আস্তে করে কাঁপতে কাঁপতে ফেরত আসে বাবার কাছে। তো তার বাবা দেখে যে হারিকেন নিয়ে আসছে এবং তাকে চরম বকা দেয়, তুই হাঁটতে হাঁটতে এখানে কোথায় আসলি, কি কেন আসলি? তো সে তার বাবাকে বলতেছে যে আমি এখানে শব্দ শুনতেছিলাম। কিসের শব্দ? বলে যে রাত্রে যে ডাকে। তো বাপ তারও বকা দিল, বকা দিয়ে তাকে সামনে পাঠায় দিল এবং বাপ পিছনে পিছনে আসতেছে। তার বাবার হাতে হারিকেনের সাথে একটা লাঠিও ছিল, সেদিক ওদিক তাকাচ্ছে, তাকায় তাকায় আসতেছে, কারণ সে মানে ভয় পাচ্ছে। মানে গ্রামে তো শিয়াল টিয়াল থাকে, অনেক কিছু থাকে এরকম। তো রাতের বেলা আর এই যে ডাকটা অনেক মানে অন্যরকম জিনিস। তো যাই হোক, এইভাবে করে তার বাবা মেয়েকে বাসা আনলো, এনে তার মাকে ডাকলো, ডেকে বললো যে তোমার মেয়েকে সামলাও। সে এরকম হেঁটে হেঁটে ওদিক দিয়ে ওইদিকে চলে যেতেছিল এরকম এসে। তো ওয়াহিদার মাও বকা দিল, নিয়ে ঘরে নিয়ে গেল। আর তার ভাইকে সে ডাকলো, ডেকে বললো যে তোর বোনরে দেখে রাখতে পারিস না, ও এখানে হাঁটাহাঁটি করে এসে। তো তার ভাই বলতেছে যে তুমি তো তাকে প্রশ্রয় দাও, সেই তো তোমার সাথে যায়, তুমি বসো আর সে এখানে হাঁটে। তো যাই হোক, আর কিছু বললেন না ফজল সাহেব, তিনি ঘরে আসলেন, দরজা লাগাই দিলেন। তো রাতের বেলা ওই দিন তাদের বাসার ঠিক মনে হলো খুব কাছে ওই ডাকটা শুনতে পেলো বাসার সবাই, এবং মনে হলো যে মানে এমন ভাবে ডাকলো, মানে ডাকটা কেঁপে ওঠার মতো। গভীর রাতে তারা সবাই ঘুমায় গেছিল তখন, মানে বাতি টাতি নিভানো সবকিছু। মনে হলো সবাই একসাথে কেঁপে উঠছে, কেউই তখনও ঘুমায় নাই। তখন ফজল সাহেব বলতেছে তার মেয়েকে যে আজকে মানে ফিসফিস করে বলতেছে যে তোর জন্য এরকম হয়েছে এখান থেকে, মানে মেয়ে আর মা তো ভিতরে রুমে, বলছে তোর জন্য এরকম হয়েছে, তুই এখানে গেছিস কেন, তোকে নিষেধ করছি না, আবার তুই বলতেছিস তোকে ডাকছে। যেগুলো বকা টকা দেয় দিয়ে তারা ওই দিন রাতের বেলা এই ডাক শুনতে শুনতেই ঘুমায় ভয়ে। তো যাই হোক, এরপরে দুই একদিন গেছে, এরপরে আর এরকম কিছু হয় নাই। ফজল সাহেব আর তার মেয়েকে বেরোতেও দেয় নাই, ওই খেতে হাট ঘোরাঘুরি বন্ধ। তার ভাইকেও বলছে, মানে ছেলেকে, যে স্ট্রিক্টলি বোনকে যাতে না যেতে দেয় ওদিকে। তো এইভাবে 2-4 দিন কেটে গেছে। তো তারাও মোটামুটি এই জিনিসটা ভুলে গেছেন। 2-4 দিনে ওরকম ডাক আর আসে নাই, মানে ওই যে ডাকটা, ওই ডাকটাও তারা আর শুনে নাই। তো ফজল সাহেব যাচ্ছে এরপর দিন এই লাকড়ি নিয়ে আসতে, তিনি যাবেন ওইখানে, বনে যাবেন লাকড়ি আনতে। তো তিনি মোটামুটি রেডি হয়েছেন তার কুঠার নিয়ে, তার নিয়ে, এবং তার ছেলেকে খুঁজতেছেন। তো ছেলে নাই। তো তার মাকে জিজ্ঞেস করুন কোথায় গেছে, বলে ওদিকে গেছে, তার এক বন্ধু আসছিল পাশের ওখানে গ্রাম থেকে, তার সাথে হাঁটতে বেরিয়েছে। তো ফজল সাহেব খুব রাগ করলো, তখন বিকাল হয়ে গেছে, মানে বিকাল দুপুর পড়ে বিকাল হয়ে গেছে। তিনি রাগ করলেন যে কি ব্যাপার, ছেলে এরকম সময় মতো পাওয়া যায় না, কাজ করি, ক্ষেতের কাজও তো করে না ঠিক মতো, খুব চিল্লাচিল্লি করতেছে। তো এই সময় তার মেয়ে বললেন যে বাবা তুমি কই যেতেছো, বলে যে আমি লাকড়ি আনতে যাই। বলে আমি যাবো তোমার সাথে। তো তিনি মানে অনিচ্ছা সত্ত্বেও মেয়েরে বললে আচ্ছা চল। তো যে বাপ আর মেয়ে যাচ্ছে দুইজন ক্ষেতের মধ্যে দিয়ে, এবং বেশ সুন্দর বিকেল হয়ে গেছে, বিকেলে সুন্দর বাতাস আসতেছে, মানে খুব সুন্দর ক্ষেতের ফসল নড়তেছে। তারা দুইজন কুঠান নিয়ে এবং ওই তাদের টুকরি নিয়ে, এগুলো নিয়ে তারা যাচ্ছে, বাবা আর মেয়ে। তো হাঁটতে হাঁটতে তারা বনে ঢুকলো। তো বনে ঢোকার আগে ফজল সাহেব দোয়া পড়তে পড়তে ঢুকলেন, ঢুকে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। তখন ঢোকার পরেই ফজল সাহেবের কাছে গাটা একটু ছমছম করতেছিল, কারণ কেমন জানি এই বনটা তিনি যতবারই আসেন তার গা ছমছম করে। তো তিনি তার গা ছমছম করতেছিল, তিনি দোয়া পড়ে নিজেকে ফু দিছেন, মেয়েকেও ফু দিছেন, দিয়ে হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছেন, জায়গায় মনে হচ্ছে যে পুরা ডানে বামে যেদিকে তাকান মনে হয় খা খা করে, কারণ কোনো মানুষজন নাই। আর এই বিকালের আলোটা অনেকটা হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে, মানে জঙ্গলটাকে মনে হচ্ছে ধূসর, গাছপালা জঙ্গলটা, এবং গাছের বাকলগুলোর রঙও ছিল ধূসর টাইপের, কেমন জানি ধূসর একটা রং। তো তিনি চিন্তা করতেছেন যে আর বেশি ভিতরে না ঢুকে এখানে মরা কাঠটাট পাই কিনা। তো যতটুকু যা ডালপালা পাইলেন ওগুলা গোছানো শুরু করলেন, টুকরির ওখানে রাখতেছেন, এবং আরেকটা বস্তা আনছেন, ওটার মধ্যে ভরবেন তারা ওই আটি বেঁধে বেঁধে। মেয়েকে বললেন যে ছোট ছোট যেসব ডালপালা আছে এগুলা করতে, কালেক্ট করতে। তো দুইজনে কুড়াচ্ছে, করতেছে এরকম। তো বাবা মেয়ে দুইজনে কাছাকাছি আছেন এবং মাঝে মাঝে গল্পও করতেছেন। ফজল সাহেব গল্প করতেছেন, মেয়ে হাসতেছে, দুজন গল্প করতেছে। তো এইভাবে তারা গল্প করতে করতে তাদের মনে যে একটা টাইটনেস ছিল, বিশেষ করে ফজল সাহেবের মনে যে একটা টাইটনেস ছিল, মানে একটু ভয় ভয় লাগছিল এখানে ঢুকে, কেমন যেন লাগতেছিল, এটা চলে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা যেহেতু কথা বলতেছেন, হাসতেছেন, অনেক অতীতের কথাবার্তা, এটাতে তাদের বাবা মেয়ের বেশ মজাই লাগতেছে। এবং এই আলো যে পড়ে যাচ্ছে এটাও তার মাথা থেকে চলে গেছে আর কি, আলো কিন্তু কমে গেছে জঙ্গলে। আর প্রচুর পরিমাণে ছোট ছোট মানে গাছের ভাঙা টুকরা মুকরাই থাকে, ডালের টুকরা, এগুলো উঠাই নিয়ে একসাথে
আটি বাঁধতেছে ওয়াহিদা এবং সামনে যাচ্ছে। তো হঠাৎ করে ফজল সাহেব দেখলেন যে তার থেকে বেশ খানিকটা সামনে একটা গাছ, ওইটা ভেঙে পড়া আর কি, একটা সাইডে শুকায় একদম বাগলের মতো পড়ে যাচ্ছে। তিনি ওয়াহিদাকে বললেন যে ওইটাতে ভালো লাকড়ি হবে, আমি আনতেছি, তুই এগুলা গোছায় আটি বাঁধ, আমি আসতেছি বলে তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে গেলেন ওইদিকে। তো বেশি কিন্তু দূরে না, এতক্ষণ বাবা মেয়ে একদম পাশাপাশি ছিল, কাছাকাছি একদম 2-4 ফিটের মধ্যে। এইবার তিনি হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছেন। তো গাছটা মোটামুটি তাদের ওখান থেকে প্রায় 200 ফিটের মতো দূরে। তো তিনি মেয়েকে বললেন যে আমি যাই ওখান থেকে, ওখানে অনেক লাকড়ি আছে, নিয়ে আসবো, তুই এগুলো ডাল টোকায় ওদিকায় বলে তাড়াতাড়ি হেঁটে তিনি গাছের দিকে যাচ্ছেন। আর ওয়াহিদাও বললো আচ্ছা ঠিক আছে। সে ওই ছোট ছোট ডালগুলোকে টোকায় টোকায় একসাথে করতেছে। তার বাবা এর মধ্যে যাচ্ছে, সে শব্দ পেলো বাপের চলে যাওয়ার। তার মূল কনসেন্ট্রেশন হচ্ছে এই ছোট ছোট ডালগুলোর দিকে। তো ওগুলো নিয়ে নিয়ে গোছাচ্ছে সে। তো হঠাৎ করে তার পায়ের মধ্যে কিছু একটা লাগলো, মনে হলো যে আঠালো টাইপের। তো সে তাকায় দেখতেছে যে ওইটা নোংরা, মানে কুকুরের বিষ্ঠা হবে। তো তার মানে খুব মানে ঘৃণা লাগলো, মনে যে কি মানে কি, সাথে সাথে সে পায়ের জায়গাটা মুছতেছে মাটিতে, ওখানে যতটুকু ঘাস আছে এটার মধ্যে মুছতেছে, আর বলতেছে এটা কোত্থেকে আসলো। তো তারপর সে চিন্তা করলো যে গ্রামে কি কারো কুকুর আছে, কেউ এখানে কাঠ কাটতে আসছিল বা কাঠ কুড়াইতে আসছিল, তখন কুকুর নিয়ে আসছিল, হয়তো তখন করছে। এছাড়া জঙ্গলে আবার কুকুর কোত্থেকে আসবে। কিন্তু তার খুব মানে নোংরা লাগলো নিজের কাছে। সে মানে বারবার তার পা ওই মাটিতে ঘষে ঘষেই করে ফেললো। তো যাই হোক, তারপরও সে ওই যতটুকু ডাল সে ওখানে কুড়াইছিল ওগুলাকে আটি বেঁধে সে বস্তার মধ্যে ভরে দেখলো যে তার বাবা ওখানে কাটতেছে, মরা গাছটাকে কাটতেছে সাইড দিয়ে। তো সে ওদিকে রওনা দিল হাঁটতে হাঁটতে। তো বাবার থেকে তার ডিস্টেন্স প্রায় 100 ফিট এরকম হবে। তার বাবা কিন্তু তার দিক পিছন ফিরে গাছ কাটতেছে এরকম। হঠাৎ করে তার মনে হলো কেউ যেন শ্যাত করে তার পাশ থেকে সরে গেল। তো ওয়াহিদা ফট করে তাকাইলো, তার গাটা কেমন জানি কাটা দিয়ে উঠছে হঠাৎ করে, শ্যাত করে, মানে এই যে যাওয়ার ব্যাপারটাতে মনে হলো কে জানি পাশ থেকে শ্যাত করে সরে গেছে। তো তার গা কাটা দিয়ে উঠছে, সে এখন দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে তার কাছে জানি কেমন লাগতেছে। সে হঠাৎ করে তাকায় দেখলো তার থেকে প্রায় 10 ফিট দূরে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা একদম ডার্ক স্কিন, চেহারা বোঝা যাচ্ছে না, চোখ মানে চেহারাটা কেমন জানি মানে বোঝা যাচ্ছে না, মানে তার স্কিনের সাথে মুখের মানে কন্ট্রাস্ট মিলতেছে না, শুধু চোখের জায়গাটা বোঝা যাচ্ছে। চোখটা সাদা ড্যাব ড্যাবে, মানে ড্যাব ড্যাবে চোখ, এবং মনিটা নিচের দিকে নামানো, কেমন জানি মনে হচ্ছে 2টা চোখের মনি নিচের দিকে, আর উপর অংশটা ড্যাব ড্যাবে এরকম। আর তার যে মানে পাকা চুল সেগুলো উড়তেছে এরকম, বাতাসে উড়তেছে, মানে যতটুকু বাতাস বইতেছে এটা দিয়ে উঠতেছে। মহিলাটা তার দিকে তাকায় আছে এরকম। তো সে কিছু বুঝে ওঠার আগে মনে হলো মহিলাটা খুব ফাস্ট দৌড় দিয়ে আসলো তার দিকে। মানে এত ফাস্ট দৌড় দিয়ে আসলো সে চিন্তা করতে পারে না ওয়াহিদা। তাকে এসে জাপটায় ধরলো, এবং জাপটায় যে ধরলো সে তার কাছে মনে হলো যে গরম একটা বাতাস, মানে বেশ গরম একটা বাতাস তার গায়ের উপর এসে পড়ছে, এবং সে 1 সেকেন্ডে কেঁপে উঠলো। এবং তার কাছে মনে হলো তার সারা শরীরে একটা ঝিনঝিন ঝিনঝিন অনুভূতি, পা থেকে মাথা পর্যন্ত উঠে গেল। সে আর কিছু খেয়াল নাই, সে ধপ করে ওখানে পড়ে গেছে। তো ওয়াহিদা যখন পড়ছে শব্দ হয়েছে, তার সাথে ওই যে ইটা ছিল, তো ওই যে বস্তাটা ছিল লাকড়ি বোঝাই বস্তা, ওইটা সহ পড়ছে। তো তার বাপ এই সময় শব্দ পেলো পিছনে কি পড়ছে, তার বাপ ঘুরে দেখে যে মেয়ে পড়ে গেছে ওখানে এই সহ। তো উনি দৌড় দিয়ে আসছে, ফজল সাহেব ওখানে দৌড় দিয়ে আসছে, তার কোটার হাতে দৌড় দিয়ে আসছে। এসে বললে কি হয়েছে, দেখছে মেয়ের কোনো হুঁশ নাই, একদম মানে অচেতন। তিনি দেখলেন যে মেয়ে নিঃশ্বাস নিচ্ছে, কেন পড়ছে এরকম বুঝতে পারলেন না। তিনি তাড়াতাড়ি মেয়েকে উঁচা করে ধরলেন, মানে 2 হাতে পাজা করে ধরলেন। ধরে তিনি তাড়াতাড়ি ওই লাকড়ির কথা চিন্তা করলেন না, দৌড় দিলেন, বাড়ির দিকে যাবেন। গাছের মধ্যে দিয়ে আসতেছেন মেয়েকে নিয়ে, এবং তার কাছে দেখতেছেন তিনি অন্ধকার হয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন, এইরকম কিভাবে হলো, মেয়ে হঠাৎ করে পড়ে গেল কেন, তাকে কি কিছু মানে সাপ টাপ কিছু কাটছে নাকি, এটা চিন্তা করতেছেন তিনি। কিন্তু এই আলো আধারিতে, মানে তখন তো অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, এর মধ্যে তিনি থামতেও চাইতেছেন না ওই জায়গায়, চিন্তা করছেন আগে বাড়ি যাই। যাই হোক, তিনি এক সময় দৌড়াতে দৌড়াতে গাছগাছালির মধ্যে থেকে বেরোলেন। বের হয়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি বাসার একদম যখন কাছে চলে আসেন, ওঠার কাছে তিনি চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতেছিলেন। তার ছেলের নাম ইকবাল। তিনি ইকবাল ইকবাল বলে ডাকতেছেন। তো তার ছেলে একটু পর দৌড় দিয়ে বেরোয় আসছে যে কি হয়েছে বাবা। তখন দেখতেছে যে তার বোনকে নিয়ে বাবা আসতেছে। যাই হোক, সেও আসলো, দৌড় দিয়ে আসলো। তখন অন্ধকার হয়ে গেছে তাদের, যখন তারা বাসায় এসে উঠানে ঢুকছে তখন অন্ধকার হয়ে গেছে। বারান্দায় রাখলো, বলতেছে তোমার বোনের কি হয়েছে, তোমার বোন হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। তো তিনি আগে পরীক্ষা করলেন যে মেয়ের পায়ে হাতে কোথাও কাটা কোনো কিছু আছে নাকি, বা মানে সাপ খুব কামড় দিছে নাকি। তো ওরকম কিছু পেলেন না। দেখলেন যে মেয়ের পায়ের একটা সাইডে বেশ খানিকটা নোংরা, কেমন যে মানে নোংরা মানে কি, সে মাটিতে যে ঘষছে, মাটির একটা তা করে ছড়ে যাওয়ার মতো হয়েছে অনেকটা। বুঝলেন যে কিছু একটা লাগছিল পায়ে।
তো যাই হোক, তাকে কি করলো, তাড়াতাড়ি তার বাবা পা ধোয়াইলো, মাও পা ধোয়াইলো, হাত ধোয়াইলো, হাতের মধ্যে তারা মানে মালিশ করলো, দেখলো যে হুঁশ ফেরে নাকি। তো অনেকক্ষণ পরে হঠাৎ করে ওয়াহিদার হুঁশ আসলো এবং ওয়াহিদা হাসতেছে, মানে উদ্ভ্রান্তের মতো হাসি, যেই হাসিটা স্বাভাবিক না, হাসতেছে এবং তার মাকে উল্টাপাল্টা বলতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। তো এগুলাতে খুব ভয় পেয়ে গেল তারা, মানে সবাই ভয় পেয়ে গেল, বাবা মা ভাই। এখন তাকে মানে ধরে রাখা যাচ্ছে না, পাগলামি করা শুরু করলো ওয়াহিদা। তো তাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যে তার বাবা ভাই মা তিনজনে মিলে তাকে কোনো মতে মানে ধরে রাখতে পারতেছে না, পরে বাঁধলো, তাকে বেঁধে ওখানে বসাইলো এবং সে হুঙ্কার করতেছে, এবং বলতেছে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি চলে যাব, ওখানে চলে যাব। তো এগুলো বলতেছে। তো তিনজনই তো খুব ভয় পেয়েছে। তো তখন মাজেদ সাহেব বললো যে আমি যাই, সামনের বাসায় যিনি আছেন তিনি মনে হয় বেশ ধর্মপরায়ণ মানুষ, মৌলানা টাইপের, ওনাকে ডেকে নিয়ে আসি, দেখি কি হয়। তো তিনি ছেলেরা বললো যে তোমার বোনরে কিন্তু দেখে রাখো, তোমার মারও দেখে রাখো, খবরদার, তার যে শক্তি মনে হইতেছে সে ইসে, মানে তখন মাজিদ সাহেব বুঝছে যে তার মেয়েকে জিনে আসর করছে। তো তিনি দুবরায় বের হয়ে গেলেন, বললেন ছেলেকে ভালো মতো বললেন যে দেখে রাখতে, বলে তিনি গেলেন। তো যাওয়ার পরে তিনি দৌড়ায় তাদের ওখানে যে বললাম যে ফসলের মাঠ, তারপরে ঘর, এরকম করে এরকম 2-3টা এরকম মাঠ পার হয়ে ওখানে যে বাড়ির কথা বলছেন ওখানে গেলেন। তো ওইখানে যে লোকটা ছিলেন তিনি একটু মৌলানা টাইপের আর কি, তিনি ধর্মীয় করেন, কাজ করেন বোঝা যায়। তো তাকে যে বলেন যে এরকম এরকম আমার বাসায় হয়েছে, আপনাকে আসতেই হবে। তো মৌলানা সাহেব তখন বেরোলেন, বের হয়ে তারা রাতের বেলায়, তখন রাত হয়ে গেছে, তারা হারিকেন জ্বালায় আসলো ওনাদের বাসায়। এসে এখান থেকে শব্দ শুনতেছেন, হুঙ্কার, বিশেষ মানে বেশ হুঙ্কার দিচ্ছে, একটা এরকম কিশোরী মেয়ের কণ্ঠ থেকে এরকম ভারী হুঙ্কারের কণ্ঠ বেরোনোর কথা না। তো যাই হোক, ফজল সাহেব ঘরে পাড়া দিয়েই ভয়ে কোকড়ায় গেলেন, কারণ তিনি দেখতেছেন তার ছেলে আর তার স্ত্রী দুজনই ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে এবং তার মেয়ে দুজনের দিকে এইভাবে তাকাচ্ছে, ডানে বামে বারবার তাকাচ্ছে এবং মনে হচ্ছে যে মানে একটা সাপল যেমনে তাকায়, মানে কোনো চিতা বা কিছু, সেভাবে তাকাচ্ছে, ডানে বামে তাকাচ্ছে। হারিকেনের আলোতে তার চেহারাটা ভয়ঙ্কর লাগতেছে, চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, সে মনে হচ্ছে যে কোনো সময় ঝাঁপায় পড়বে কারো উপর। এবং ফজল সাহেবের পা রাখা মাত্রই সে মাথা ঘুরে ফজল সাহেবের দিকে তাকাইলো এবং ভয়ঙ্কর ভাবে চিৎকার দিল। হ্যাঁ, বলে যে তুই তাকিয়েছিলি, তুই করে বলতেছে। তো ফজল সাহেব কোনদিন চিন্তা করেনি তার মেয়ে ভাবে কথা বলবে বা এভাবে কথা বলতে পারে। এই সময় মৌলানা সাহেব ঢুকলেন, ঢোকার সাথে সাথে মেয়ে মৌলানা সাহেবকে দেখে মানে অকথ্য ভাষায় বকাবকি শুরু করলো, অকথ্য ভাষায় বকাবকি করতেছে এবং তারপর একেবারে অপরিচিত একটা ডায়লগটে কথা বলা শুরু করলো, মানে এমনভাবে কথা বলতেছে এই ভাষা কখনো ফজল সাহেব শুনে নাই। এবং তার ছেলে স্ত্রী তো শোনার মানে প্রশ্নই আসে না, তার স্ত্রী কান্না শুরু করছেন এবং বলতেছে, এবং সে জিভ বের করে এরকম দেখাচ্ছে। তো মৌলানা সাহেব তখন দেখলেন, মৌলানা সাহেবও কথা বলা শুরু করলেন। তো দুজনের মধ্যে কথা হচ্ছে, ওই ভাষায় কথা হচ্ছে। তো অবাক হয়ে গেছেন, মানে ফজল সাহেব অবাক হয়ে গেছেন, মৌলানা সাহেব কোন ভাষায় কথা বলতেছেন। মৌলানা সাহেব তাকে হাত দিয়ে এরকম দেখাচ্ছেন, আর কিছু না। উনি বেশ অনেক পণ্ডিত, বুঝতে পারছেন মৌলানা সাহেব অনেক পড়াশোনা করছেন অনেক কিছুতে। তো যাই হোক, মৌলানা সাহেব কিছুক্ষণ কথা বলেই তিনি দোয়া পড়া শুরু করলেন, দেখলেন যে ওনার মতো উনি আমল করতেছেন সাথে সাথে, এবং চিৎকার করা শুরু করলো। ওই তার মেয়ে চিৎকার করতেছে এবং বারবার বলতেছে যে আমাকে কষ্ট দিস না, আমাকে খবর হয়ে যাবে, তোদের শেষ করে দিব। তখন মৌলানা সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তুই কেন ওই মেয়েটাকে ধরছিস, কি ব্যাপার? তখন সে বলতেছে আমার নাম চামেলি, আমি এই নদীর মধ্যবর্তী উর্বর জমিতে থাকতাম, ওখান থেকে আমি এখান থেকে আসছি, যেহেতু তোরা এখানে গ্রামে নতুন বসবাস শুরু করছিস, আমার এই জমি নষ্ট করছিস, তোদের এখান থেকে একজনকে আমি নিয়ে যাব। আমি এই মেয়েকে নিলাম, তোরা দরজা খুলে দে, এই বাঁধন খুলে দে, আমি ওখানে বের হয়ে যাব, ওকে তোরা রাখতে পারবি না। তাই বলে হাসতেছে। তো মৌলানা সাহেব তখন বললো যে ওকে নিয়ে যাবি? বলে হ্যাঁ। তখন মৌলানা সাহেব সাথে সাথেই তিনি তার মতো তেলাওয়াত শুরু করলেন। এরপর ভয়ঙ্কর অবস্থা, ঘরের মধ্যে তুল কালাম, সে পারলে ভেঙে ফেলে খুঁটি, তার ওই তাকে যে বেঁধে রাখছে খুঁটি ভেঙে ফেলে। তো মেয়ের মা তো কাঁদতেছে, ফজল সাহেব মানে নিজে দিশাহারা হয়ে গেছেন, তার ভাইও মানে তার ছেলে মানে মেয়ের ভাইও দিশাহারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারতেছেন না। মৌলানা সাহেব তেলাওয়াত করতেছেন, ভয়ঙ্কর একটা অবস্থা। তাকে যে খুঁটিটার সাথে বেঁধে রাখা হয়েছিল সে ঘুরে ওই খুঁটি বেয়ে উপর উঠে যাওয়া শুরু করলো, মানে হাতের মধ্যে কিন্তু বাধা, তাকে ওই যে কাপড় দিয়ে ওড়না দিয়ে বেঁধে রাখছে, সে খুঁটি বেয়ে উপর উঠে যাচ্ছে এবং খুঁটি বেয়ে উঠে সে মানে ওই ছাদ বরাবর গিয়ে ওখান থেকে মানে ভয়ঙ্কর ভাবে শব্দ করতেছে। তো তার ভাই নামাইতে গেছিল, ভাইকে একটা লাথি দিয়ে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। যাই হোক,
মৌলানা সাহেব এক পর্যায়ে সামর্থ্য হলো তাকে ওখান থেকে ছাড়াইতে, শান্ত করতে। তো মেয়েটা ওখান থেকে পড়ে গেল, ওখান থেকে ধাপ করে পড়লো। তো পড়ার পরে বলতেছে তিনি যে মেয়েটাকে বলতেছে মাথায় হাত দিয়ে যে ওহিদা তুমি ওর ভিতরে আসো, তুমি শুনতেছো, তুমি তাকে স্থান দিও না তোমার ভিতরে। এগুলো বলে তিনি আরো দোয়া দরুদ পড়তেছেন। তো দেহ কেঁপে কেঁপে উঠতেছে। তো তখন মৌলানা সাহেব বলতেছে যে তুই এক্ষুনি চলে যাবি। চোখ বন্ধ করে ওয়াহিদা বলতেছে, না না, এমন ভাবে বলতেছে মানে ভয়ঙ্কর, বলতেছে যে তুই চলে যাবি, বলছে না না বলতেছে। তো বললেন যে এখনই যাবি। তো তিনি তারপর আবার একটা এরকম পড়লেন, দোয়া পড়লেন। তো দোয়া পড়ার সাথে সাথে মনে হলো যে সে মানে এরকম মাথা টাথা কাত করে করে ফেললো, এরকম মানে মাথাটা বাঁকায় দিল। তারপর হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকি দিয়ে সে হাতের যে ওই ওড়না দিয়ে বাঁধছিল ওই কাপড় ছিঁড়ে ফেললো। ছিঁড়ে সে লাফ দিয়ে ওই বিছানার থেকে পড়ে তাদের দরজা দিয়ে দৌড় দিল। দরজাটা পুরো লাগানো ছিল না, একটু খোলা, এর মধ্যে দিয়ে সে দৌড়ায় মানে উঠানে চলে যাচ্ছে। মৌলানা সাহেব জোরে জোরে তিলাওয়াত করতেছে। তো সে অর্ধেক উঠান পর্যন্ত যেতে যেয়ে সে শুধু ঘুরে বলল যে আজকে নিলাম না, আরেকজনকে নিয়ে যাবো। সে ঠাস করে পড়ে গেল ওইখানে, মানে ওহিদা একদম পড়ে গেছে। তো সাথে সাথে তার বাবা যে ধরে তাকে নিয়ে আসছে, তার ভাইও নিয়ে আসছে, এনে ঘরের মধ্যে দেখলে একদম নেতায় গেছে, তার কোনো নাই। হাত যে এখান থেকে ছোটাইছে বুঝলো যে হাতের ক্ষতি হয়েছে, কারণ এই জায়গা দিয়ে পুরো মানে ছড়ে হয়ে গেছে। তো যাই হোক, মৌলানা সাহেব তখনও অনেক দোয়া দরুদ পড়লেন এবং তাকে অনেকক্ষণ ফু দিলেন এবং পানি আনলেন, পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, বললেন যে এগুলা ব্যবহার করতে। তিনি ওই ঘরের চারপাশে তিনি তাদের ওই সুই মানে ফুটাই দিয়ে গেলেন, সুইয়ের মধ্যে কিছু পড়ে ফুটাই দিয়ে গেলেন। বললেন যে এখানে আসবে না, মেয়েকে ঘর থেকে আপাতত বের করেন না, তাকে যদি বাথরুমেও নেন, বললো বাবা মা দুইজন সাথে যাবেন, যে ওখানে যাবেন দোয়া পড়ে নিয়ে ওই ওখানে যাওয়ারও দোয়া আছে যে বাথরুমে, ওটা পড়ায় তারপর ঢোকাবেন, তারপর নিয়ে আসবেন। এবং না একে অনেকদিন এরকম দেখে রাখবেন এই সেই। আর এটা খুব খারাপ জিনিস যেটা আসছে, এটা কিন্তু শুধু না খারাপ, মানে খুব খারাপ জিন, এটা খুব খারাপ জিন, জিনদের মধ্যে ডাইন এটা আসছে। এবং তিনি বললেন যে আমি শুনছি, মানে তিনি বললেন যে আমি তো অনেক পড়াশোনা করছি, আমি এদের সম্বন্ধে শুনছি, এবং এই সব ব্যারেন ল্যান্ডের মধ্যে এরা চলাফেরা করে। এই জায়গাটা একসময় ব্যারেন ল্যান্ড ছিল, তো মানে পতিত জমি, এখানে কেউ থাকতো না, এই কারণে এইসব জায়গা দিয়ে এরা চলাফেরা করতে থাকতো। এবং এদের এরকম ব্যাপার স্যাপার আছে, যে বলছে না সে উর্বর জমির থেকে আসছে, তার নামও তো বলছে। তো শোনার পরে ফজল সাহেব খুব ভয় পাইছে, বলে যে এখন কি করার। বলে যাই হোক, মেয়েকে দেখে রাখতে হবে, আপনি যেহেতু আসছেন, এবং এটা খুব খারাপ প্রজাতির একটা জিনদের মধ্যে ডাইনি যদি থাকে সেটা, এবং এ কিন্তু কাউরে না কাউরে গ্রামে ক্ষতি করবেই, এটা যেমন হইতেছে। তখন বলে যে আপনি কোন ভাষায় কথা বলছেন ওর সাথে? তখন মৌলানা সাহেব বললেন হিব্রু ভাষায়। ও হিব্রু ভাষায় কথা বলতেছিল। অনেক কিছু বলছে যেগুলো আপনাদের জানার দরকার নাই, তাই বলছে, বলে যে এগুলো আপনাদের শোনার দরকার নেই। যাই হোক, আপনারা মেয়েকে সাবধান রাখবেন, এবং বললো যে আমি দোয়া আরো কিছু লিখে দিব, এগুলো আপনার ঘরের মধ্যে রাখবেন। আর প্রতিদিন আপনারা দুইজন, জামাই বউ দুইজনকে বললো, মানে ফজল সাহেব আর তার স্ত্রীকে বললো, আপনারা দুইজন কালাম পাক পড়ে ফু দিবেন, বাসার মধ্যে কালাম পাক তিলাওয়াত করবেন সবসময়। আর একটু এখন চাষাবাদের থেকে মেয়ের দিকে মন দেন, মেয়েটাকে একটু করেন। ছেলেটাকে বললো তুমিও সাবধানে থাকবা, আর এই খারাপ জিনিসটা গ্রামের কাউকে নিয়ে যাবে। বললো যে আমার উপরে ক্ষতি করতে পারে। মৌলানা সাহেব বললো যে এটা খুবই শক্তিশালী এবং খারাপ, এবং ওর অনেক বয়স্ক, সে ক্ষতি করতে পারে। তো যাই হোক, বললো যে আমি তাহলে এখন আসি। বলে মৌলানা সাহেব, মানে মনে হলো যে মৌলানা সাহেব নিজেই ভয় পাচ্ছিলেন যাওয়ার সময়। তো যাই হোক, মৌলানা সাহেব চলে যান এবং বলেন যে তাদেরকে ওইভাবে, এবং তাদের বাসা কিন্তু ওই যে সুই ফুটাই দিয়ে গেছেন তিনি চারপাশে, বাসার মধ্যে সুই ছিল, সেই সুই। তো মৌলানা সাহেব চলে গেছেন। তো এরপর তো এখন ফজল সাহেবের খুব টেনশন হয়ে গেছে, তিনি তো আসলে কিছু করতে পারেন না, কাজকর্ম ঠিক মতো করতে পারেন না, বাসা নিয়ে টেনশন থাকে। এবং মেয়ে যখন হুঁশ ফিরছে খুব দুর্বল, তার তেমন কিছু মনে নাই। তার মা জিজ্ঞেস করছিল যে কি ছিল, বলে যে আমি এরকম, ওই যে বললো যে আমি এরকম যখন লাকড়ি নিয়ে বাবার ওখানে যেতেছি দেখছি এরকম, এরপর আমার আর কিছু মনে নাই, এই হলো অবস্থা। তো যাই হোক, এরকম কয়েকদিন চলে গেল, তারা বাসায় ওরকম ইবাদত বন্দেগি করতো, হ্যাঁ, কালাম পাক তেলাওয়াত করতো, এবং মেয়ের সামনে থাকতো, কোনো করতো না আর কি, মেয়েটাকে পাহারা দিয়ে রাখতো বাবা মা এরকম। তো একদিন এরকম রাতের বেলা, তখন অলরেডি ওয়াহিদার একটু মানে হয়েছে, মানে তার একটু শক্তি ফিরে আসছে। তো সে বাবা মার সাথে তখন বলতেছে যে আমাকে আর এরকম দেখে রাখা লাগবে না, আমি বাসার বাইরে যাব না, আমি সামনে যেতে চাই বাসার উঠানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, যা বারান্দায়, মানে উঠানে না বারান্দায়। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বাপ বললো যে আমি আসি সাথে, তার মারে বললো তুমি পাশে বসে থাকো, বারান্দায় বসলে বসুক। বাবারও মায়া লাগতেছে এরকম।
তো সন্ধ্যার সময় উঠে ওয়াহিদা যে বারান্দায় বসলো, তার মা তার সাথে বসছে, হাত ধরে বসছে, বসে তাকে দোয়া করতেছে, তার মা আস্তে আস্তে দোয়া পড়তেছে, এই পড়তেছে। তো ওয়াহিদাকে নিয়ে যখন বসছে, বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে তাদের ওই ক্ষেতের ওই পাশ থেকে ওই যে ডাকটা, সেই যেরকম ডাক, একটা ওই যে অনেকটা নেকড়ের মতো, নেকড়েও না কুকুর না, মিক্সড একটা ডাকের মতো। তো ডাকটা শুনে তো একদম কলিজা, মানে পানি নাই তাদের কারো, বাপ মা কারোই পানি নাই, তাড়াতাড়ি ঘরে চলে আসছে। তো ওয়াহিদার ভাই আবার একটা লাঠি নিয়ে রাগ করে, তার মানে খুব রাগ লাগছে, সে ঘরের কোণার থেকে একটা লাঠি নিয়ে সে বকা দিতে দিতে একদম ক্ষেত পর্যন্ত গেছে, একদম বকা দিতে ক্ষেত পর্যন্ত গেছে। যে বলতেছে, তার বাবা বলছে, এই তুই আয়, ছেলেকে বকা দিতেছে, এদিকে আয়, যাওয়ার দরকার নেই। এবং ওয়াহিদার ভাই বকা দিতে দিতে ক্ষেত পর্যন্ত চলে গেছে, মনে হচ্ছে তার খুব কাছেই ওই জিনিসটা আবার ডাকছে। সে আবার চিৎকার করে ডাকতেছে, বলছে আয় তোরে মানে আজকে সোজা করে দিই, মানে এরকম জ্বালাতন করো সেখানে, এরকম চিল্লাইতেছে আর কি। তো তার বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে যে ছেলেকে টেনে নিয়ে আসছে বাসায়, ফেলা এটা, মানে তারা আসলে বিরক্ত হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, মানে বাসার মধ্যে একটা কেমন পরিবেশ। তো তার বাবা বকাঝকা করে বলল যে তুই করিস না, এগুলা করিস না, চুপচাপ এখানে শুয়ে থাক বলে তার ছেলেকে ওখানে বললো, মানে রুমে রাত হয়ে গেছে তো, বলছে চুপচাপ শুয়ে থাক আর ই করিস না বলে ঘরের মধ্যে গেছে। তো এরপর বেশ খানিকক্ষণ সময় গেছে, তারা খাওয়া দাওয়া করে নর্মালি ঘুমের প্রিপারেশন নিছে। নেওয়ার পর ওই দিন মেয়ে খুব ভয় পাচ্ছে, ওই যে ডাকটা শুনছে, এবং তার মাও ভয় পেয়েছে, মেয়েও ভয় পাচ্ছে, মাকে ধরে রাখছে। তো ওয়াহিদার বাবা বলল, মানে ফজল সাহেব বলল যে আমি এখানে মাটিতে ঘুমাইতেছি, তোমরা মা মেয়ে খাটে ঘুমাও, আমি আসি নিচে, চিন্তা করো না। এই বললো, ছেলেরা বললো যে তুই একা শো এখানে, বলে তারা ওইভাবে ঘুমাই গেছে। তো এরকম করে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, ওরা তো ঘুমাচ্ছে। তো ওয়াহিদার যে ভাই ইকবাল, সে নাকি হঠাৎ করে শব্দ পাইছে যে তাদের বাসার বাইরে কেউ চলাফেরা করতেছে, হাঁটতেছে। তো ইকবাল কিন্তু একটু রেগে ছিল, মানে তার মাথার মধ্যে একটা রাগ, সে চিন্তা করছে যে ওই যে যেগুলো মৌলানা সাহেব বলছে, এই জিনিসটা যদি খারাপ জিনিস হয় বা খারাপ জিনিসও হয় সেইটারে ফেস করবে। সে তাদের পরিবারকে একদম মানে নরকে বুঝাই দিচ্ছে কষ্ট দিয়ে, মানে তার খুবই রাগ। আর সে চিন্তা করলো কে এখানে হাঁটতেছে, এবং তার খুব জিদ, এই যে তার বোনকে আসর করছিল এই জন্য। তো সে কি করলো, আস্তেই করে উঠছে, এই শব্দটা পেয়ে সে বাবাকে কিছু বলে নাই, মাকেও কিছু বলে নাই, সে আস্তেই করে উঠে তাদের ঘরের কোণার মধ্যে তাদের দা ছিল, এরকম বড় দা, সেই দা নিছে, ধারালো দা নিয়ে আস্তেই করে দরজা খুলছে, খুলে সে তাদের বারান্দায় আসছে। বারান্দায় এসে দেখে যে রাত, গভীর রাত, মানে এই রাতের বেলা যে পোকামাকড় ডাকে সেরকম শব্দ আর কিছু নাই। আকাশে একটা চাঁদ উঠছে, এবং চাঁদটা মানে পুরা চাঁদ না, মানে খাওয়া চাঁদ, সেটার আলো পড়ছে পুরা ইসের মধ্যে, তাদের যে গম ক্ষেত ওটার উপর পড়ছে, এবং দূরে ধূসর গাছপালা দেখা যাচ্ছে নড়তেছে। সে চিন্তা করলো এখানে নড়াচড়া করলো কে, হাঁটলো কে আমাদের এখান থেকে। তো সে আস্তে করে দরজাটাকে চাপায় বারান্দার দিকে আসছে, আবার তাদের যে বারান্দার ওখানে আসছে। এই সময় সে হঠাৎ করে ডাক শুনলো, ওই যে ডাকটা, এবং ডাকটা ওইরকম অনেকটাই ওই যে নেকড়ে এবং কুকুরের মতো মিক্সড একটা ডাক থেকে হইতে হইতে একটা নারীর কণ্ঠের একটা গানের মতো হয়ে গেল। অনেকটা মনে হচ্ছে যে একটা সুর দিয়ে ডাকতেছে, এরকম বেশ কেমন জানি একটা সুর, অন্যরকম। এবং এই সুরটা শুনতে শুনতে, মানে সুরটা যখন কানে গেছে, সে তাকায় দেখতেছে, মানে ইকবাল তাকায় দেখতেছে যে তাদের ক্ষেতের সামনে কেউ একজন দাঁড়ায় আছে দূরে, মানে বেশ খানিকটা দূরে, মাছ ক্ষেতের এদিকে। তো সে নাকি আস্তে করে ওই তার ওই দা নিয়ে হাঁটতে হাঁটতে তাদের বারান্দা থেকে উঠানে নামছে, উঠানে নেমে হেঁটে হেঁটে এসে যাওয়া শুরু করছে। আর ফজল সাহেব ঘুমেছিল, তিনি হঠাৎ করে শব্দ পাইছেন যে ওই পাশে রুমে শব্দ হচ্ছে, ঠক ঠাক 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 করে শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করছেন ফার্স্টে কি। তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো উঠছে, আবার ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে রাত্রে উঠে। তো কিছুক্ষণ তিনি চিন্তা করছেন, ছেলের ব্যাপারে এতটা তিনি ভীত না, তিনি জানেন তার ছেলে অনেক সাহসী, অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। তো তিনি চিন্তা করলেন যে ছেলে হয়তো রেস্টরুমেও যেতে পারে। তো তিনি চুপচাপ শুয়ে আছেন। একটু পরে তার মানে কানে ক্ষীণভাবে শব্দ আসছে যে ওই যে ডাক্তার, ওই ডাক্তার, মানে ফজল সাহেবের সব ইন্দ্রিয় মানে সজাগ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি উঠে বসছেন, উঠে বসে তিনি তার স্ত্রী আর কন্যার দিকে তাকাইছেন। মানে ঘরের মধ্যে কিন্তু আলো নাই, আবছা মানে আলো আধারিতে তিনি বুঝতে পারছেন তারা ঘুমাচ্ছে। তো তিনি তাড়াতাড়ি আস্তে করে, তার ওখানে তার লাঠি ছিল, লাঠিটা নিয়ে তিনি পাশের রুমে গেছেন। গিয়ে দেখতেছেন যে রুমের দরজা খোলা, মানে মূল দরজাটা আর কি, বাসায় ঢোকার যে দরজা খোলা, এবং সেইখান থেকে আলো এসে ঘরে পড়তেছে, হালকা চাঁদের আলো এসে। তো তিনি মানে তাড়াতাড়ি বের হইছেন দেখতে যে ছেলে আসলে কই গেল, এবং ওই ডাকটা আসছে।
তো তিনি উঠে যখন নাকি বারান্দায় আসছেন, ডানে বামে তাকাচ্ছেন, কাউকে দেখতেছেন না। হঠাৎ করে তার চোখ পড়ছে ক্ষেতের দিকে চোখ পড়ার পর তিনি দেখতেছেন ক্ষেতের মধ্যে দিয়ে তার ছেলে জামা পরা ছিল, লাইট কালারের জামা, সেই জামা পরা হেঁটে ওদিকে যাচ্ছে, কুর্তা পরা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়ে বেশ খানিকটা। তো তিনি বিদ্যুতের গতিতে ওখান থেকে লাফায় পড়ছেন, তার বারান্দা থেকে পড়ে তিনি ক্ষেতের মধ্যে দিয়ে মানে লাফায় নামছেন, নেমে ডাকতেছেন ইকবাল ইকবাল বলে তিনি পিছনে যাচ্ছেন। এই মানে ওখান থেকে যাইস না, মাত যাও বলতে বলতে যাচ্ছে এরকম চিৎকার করতে করতে দিক দিয়ে। কিন্তু মনে হচ্ছে না যে তার ছেলে কিছু শুনতেছে, তার ছেলে মনে হচ্ছে খুব ফোর্সে হেঁটে যাচ্ছে। তো তিনি ছোটা শুরু করলেন খুব জোরে ছেলের পিছে পিছে, কিন্তু মনে হচ্ছে যে তিনি ডিস্টেন্সটা কভার করতে পারতেছেন না। তার ছেলে মনে হচ্ছে বাতাসে ভেসে হয়ে যাচ্ছে সামনে। মানে এরকম কতক্ষণ দৌড়াইছেন ফজল সাহেব বলতে পারেন না। তিনি একসময় দেখলেন যে তার সাথে ডিস্টেন্স বেড়েই যাচ্ছে ছেলের, এবং ছেলে মনে হচ্ছে যে বাতাসে ভেসে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে ওদিকে। এক সময় তার চোখ পড়লো দূরে, দেখলেন যে ওই যে জঙ্গলের কাছে ওই যে গাছটা, মানে গাছ আছে যে ওখানে চাঁদের আলো পড়ছে, দেখতেছেন ওখানে একটা নারী দাঁড়ায় আছে, তার চুল উঠতেছে, এরকম এরকম চুল বাতাসে উঠতেছে। কিন্তু এই যে তিনি শুনছেন যে এই ওই যে মৌলানা সাহেব বলছে যেটা অনেক বয়স্ক বা এরকম খারাপ এরকম, তিনি দেখতেছেন যে চুল উঠতেছে, এটা অসম্ভব রূপবতী একটা নারী ওখানে দাঁড়ায় আছে, এবং তার ছেলে তার কাছে যাচ্ছে, মানে একদম ওদিকেই চলে যাচ্ছে, এবং মনে হইতেছে বাতাসে ভেসে যাচ্ছে, তাকে টেনে নিয়ে যেতেছে বাতাসে, এবং তার সাথে দূরত্ব আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তার ছেলের। তিনি অনেক চেষ্টা করে গায়ের জোরে ছুটেও তিনি তাকে ধরতে পারতেছেন না। তার ছেলে খুব ফাস্ট চলে যাচ্ছে ওদিকে, মনে হচ্ছে বাতাসে ভেসে, মানে তার পা মাটিতে পড়তেছে না। তার চোখের সামনেই তিনি যখন নাকি ক্ষেতটা পার হয়ে আসার চেষ্টা করছেন, মানে তার ওই ক্ষেত শেষ হইতে প্রায় হয়তো আরো 100-2-1 ফিট বাকি, এই সময় তিনি দেখছেন তার ছেলেটা সোজা গিয়ে ওই যে মহিলাটার হাতের মধ্যে পড়লো আর কি। মহিলাটার হাত বাড়াই দিয়েছিল, হাতের মধ্যে পড়লো, হাতটা ধরলো, এবং ওই মহিলা ঘুরে গেল, ওই জঙ্গলের দিকে ঘুরে গেল, এবং মাথা ঘুরে তার দিকে তাকাইছে। ওই সময়টা তিনি দেখছেন যখন মাথা ঘুরে তার দিকে তাকাইছে, তখন কিন্তু প্রায় ওই তার ক্ষেতের শেষ মাথা থেকে প্রায় 200-250 ফিট দূরে তিনি দাঁড়ায় আছেন ফজল সাহেব। তিনি দেখতেছেন যে মহিলাটা যে মাথাটা ঘুরাইলো, ওই সময় তার যে এই যে সুন্দর চেহারাটা পুরো অন্ধকার হয়ে গেল, মানে অন্ধকারে দুইটা চোখ, মনে হলো অন্ধকারের মধ্যে শুধু দুইটা লাল লাল চোখ তাকায় আছে তার দিকে। 1 সেকেন্ডের জন্য মাথা ঘুরায় ফেললো, এবং সে গাছগাছালির মধ্যে হারায় গেল তার ছেলেকে নিয়ে। তো তিনি চিৎকার করে তখন যতটুক দোয়া দরুদ পারেন পড়তে পড়তে দৌড়ানো শুরু করলেন ওইদিকে, এবং দৌড়াইতে দৌড়াইতে ক্ষেত পার হয়ে গাছপালার মধ্যে ঢুকলেন, ঢুকে দৌড়াইলেন, অনেকক্ষণ দৌড়াইলেন। মানে অন্ধকার, তখন গাছপালার মধ্যে তো আর ওইভাবে আলো পাচ্ছেন না, ওই হালকা চাঁদের আলো যতটুকু ঢুকছে এটার মধ্যে কিছু বোঝা যায় না। তিনি দৌড়াচ্ছেন গাছপালার মধ্যে দিয়ে, আর তিনি নাকি তার থেকে বেশ দূরে শুনতেছেন ওই যে ডাকটা, মনে হচ্ছে ওই ডাকটা ওই কুকুর এবং নেকড়ের মতো একটা ডাকতেছে, কেমন লম্বা ভাবে ডাকতেছে, হাউলিং এর মতো ডাকতেছে, আবার দূরে সরে যাচ্ছে। তারপর তিনি হাসি শুনলেন, চাপা হাসি শুনলেন অনেকবার। তার আর কিছু খেয়াল নাই, তিনি দৌড়াইতে 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 কোন সময় যে জঙ্গল থেকে বের হইছেন, এবং তিনি এসে একেবারে দেখলেন যে নদী, মানে ওই তার সামনে পড়ছে নদী, নদীর পাড়ে এসে তিনি মানে হাঁচড়ে পাছড়ে পড়ে গেলেন। আর কিছু করার নাই তার। তিনি দেখতেছেন যে নদীর পাড়ের ওইখানে মনে হলো, তার চোখে পড়লো যে এরকম নদীর মধ্যে দুইটা মাথা ডুবে যাচ্ছে, মানে একটা মানুষের মাথার মতো এরকম নদীর নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, অ্যাজ ইফ কেউ যদি হেঁটে নদীর মানে ইসি দিয়ে ঢুকে যায়, নদীর ভিতরে চলে যায় হাঁটতে হাঁটতে, সেরকম মনে নদীর নিচে চলে গেল। তো তিনি অনেকক্ষণ চিৎকার করলেন, ওইখানে অনেকক্ষণ গলা ফাটায় চিৎকার করলেন, যতক্ষণ তার মানে লাংসে শক্তি ছিল চিৎকার করলেন, হাত পা ছুড়লেন। এক সময় তার আর কোনো জ্ঞান নাই, শরীর ঠান্ডা হয়ে আসলো, তিনি মানে জ্ঞান হারাইলেন। তো সকালবেলা তাকে খুঁজতে আসছে মানুষজন, কারণ তার বাড়িতে আসছিল অন্যান্য যারা লোকজন, কৃষক, তারা আসছিলেন কথা বলতে। তো এসে তখন শুনলেন যে রাতের বেলা তার স্ত্রী তো ভয় পেয়েছে, বললেন যে আমার হাজবেন্ড মনে রাত্রে বেরোইছে, আমার ছেলেরও পাচ্ছি না, হাজবেন্ডও পাচ্ছি না। কৃষকরা খুঁজতে বেরিয়েছে, তারা লাঠি সোটা নিয়ে পুরা ওই বোন এবং তার স্ত্রী সব বলছে কৃষকদের এর আগে কি ঘটনা। মৌলানা সাহেবও খবর পেয়েছে। তো যাই হোক, মৌলানা সাহেব নিজেই লিড দিছে এই খোঁজাতে। তো খুঁজতে খুঁজতে তাকে ওই পাইলো আর কি, ফজল সাহেবকে ওই নদীর পাড়ে তারা পাইছে, নিয়ে আসছে। এসে দেখলো যে তার চিকিৎসা প্রয়োজন, তার অবস্থা খুব খারাপ, জ্বর আসছে অন্যরকম। তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, ওখানকার যে কবিরাজ ছিল ওষুধ দিলেন। মৌলানা সাহেব দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকলেন তাকে, এবং এক সময় হুঁশ ফিরল তার ফজল সাহেবের, এবং তিনি বললেন সবাইকে কি দেখছেন। তো যাই হোক, তার ছেলেকে তন্ন তন্ন করে খুঁজছে তারা, পুরো জঙ্গলে কোথাও পায় নাই।
তো তখন ওই মৌলানা সাহেব নিজে করে বলছেন যে এটা মানে ওখানকার যে খারাপ জিন ছিল তোমার ছেলেকে নিয়ে গেছে, মানে তোমার মেয়েকে তো নিতে পারে, তোমার ছেলেকে এম করে নিয়ে গেছে। তো আমাদের কাজ হবে ওর খোঁজ জারি রাখা, মানে এই গ্রামে তো খুঁজবো, এই জঙ্গলে খুঁজবো, আশেপাশের গ্রামগুলোতে খুঁজবো, এবং নদীর ওই পারে খুঁজতে হবে ওকে কোথায় নিয়ে গেছে এটা খুঁজতে হবে। আর সবাইকে সাবধান থাকতে হবে গ্রামের, যাতে সে এরকম ক্ষতি আর না করে। তো যাই হোক, তাদের ওই গ্রামে নাকি এইভাবে পরবর্তীতে অনেক বছর পরে এরকম ওই সময়টা থেকে অনেক দিন কোনো কিছু হয় নাই ওখানে। এটা তো মানে ওখানকার প্রচলিত কথা, গ্রামে এই কথা, এই ঘটনাটা পুরো প্রচলিত ছিল। তো এরপর অনেক বছর নাকি গ্রামে এরকম আর কিছু হয় নাই, ওই ওই ইকবাল হারায় যাওয়ার পরে আর এরকম হয় নাই। তো তারা ইকবালকে খুঁজতো, মানুষজন খুঁজতো প্রায় বিভিন্ন গ্রামে, এবং ফজল সাহেবও খোঁজ জারি রাখছিল। তো তাকে নাকি আর পায় নাই, খুঁজে পায় নাই আর কি, সে কোথায় গেছে আর খুঁজে পায় নাই, বা তাকে কোথায় নিয়ে গেছে সেটাও তারা জানে না। তো গ্রামে নাকি অনেক বছর এরকম কিছু হয় নাই, বাট তার থেকে অনেক বছর পরে এই যে তাইমুর সাহেবদের বাবার সময় নাকি এরকম আবার এরকম কিছু ছেলে পেলে হারায় গেছে। এবং তখন নাকি অনেকে দেখতো যে গ্রামের ওই যে জঙ্গলের আশপাশ দিয়ে একটা এরকম কালো একটা এরকম মহিলার মতো রাতের বেলা অনেকে দেখছে যে এরকম একটা নেকড়ে নিয়ে, কালো রঙের নেকড়েটাও কালো, তার সাথে চোখ জল জল করে, সাথে নিয়ে নাকি ওই জঙ্গল দিয়ে ঘুরতো। মানে ওই পাশে যে গাছপালা ছিল, ওই গাছপালা কিন্তু ওইভাবে করে কমে নাই, মানে যে সেই জঙ্গলটা যে একদম শেষ হয়ে গেছে তা না, জঙ্গলটা আছে, ছোট হয়ে গেছে অনেক বছর পরে, তখনও আছে। তো ওই জঙ্গলের আশপাশ দিয়ে নাকি মানুষ গেলে দেখতো এরকম যে ওদিক দিয়ে হাঁটতো সেই কালো রঙের একটা এরকম মহিলা, এরকম পরা, অনেকের চোখে পড়ছে, ভয়ে মানুষ পলা আসতো না, কালো নেকড়ে নিয়ে হাঁটতো। তো এবং ওইখানকার মানুষের মধ্যে প্রচলিত কথা, মানে একটা ফোকলোর টাইপের, যে ওই নেকড়েটাই নাকি ওই যে সে যে নিয়ে গেছিল সেই নাকি ওরকম নেকড়ে হয়ে গেছে ওইখানে, তারা বলতো আর কি ফোকলোরটা এরকম ছিল সেখানকার। তো যাই হোক, এই ছিল আমাদের হৃদয়ে শেয়ার করা ঘটনা, যেটি আমার মতো করে আমি শেয়ার করলাম। আর একটু লম্বা ছিল ঘটনাটা, ওটাকে আমি একটু শর্ট করে ফেলছি। যাই হোক, ঘটনাটা আমি শেয়ার করলাম, এবং ঘটনাটি হৃদয়ের সাথে শেয়ার করেছিলেন তাইমুর সাহেব, যিনি হৃদয়ের রুমমেট। আর হৃদয় ওনার নামটি তাইমুর ভাই লিখেছেন, পুরো নামটি লিখেননি, তা আমিও সেভাবে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাহিদ হাসান পিয়াস। খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় তার বাড়ি। ঘটনাটা মূলত ওনার মেজ খালামণিকে নিয়ে। খালামণিরা ফরিদপুরে থাকতেন। ঘটনার সূত্রপাত মূলত খালুকে কেন্দ্র করে। একদিন হুট করে খালামণি এই পিয়াস ভাইয়ের আম্মুকে ফোন করেন। তো ফোন করে বলছেন যে, আপা, আমি গত 4 দিন ধরে খুলনায় আসছি, তো এখানে মূলত একটা সমস্যার কারণে আসছি। তবে আমরা এখানে আছি, এখানে থাকাটা মনে হয় ওরা কেউ পছন্দ করছে না। আর মূলত খুলনার এই বাসায় আসছি, ওই বাসায় একটা বিপদের আশঙ্কা আছে, এই জন্য চলে আসছি। যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি, আমরা 4 জন তোমাদের বাসায় আসতে চাই। এখন বড় বোন তো বলেন যে ঠিক আছে, তাহলে চলে আয়, আমার বাসায় চলে আয়। ওনারা চলে আসেন। একটা বিষয় ওনারা খেয়াল করতেন, এই যে পিয়াস ভাইরা খেয়াল করতেন, যে খালামণি ফোনে যেন কার সাথে কথা বলতো, আর ফোনে ওই পাশ থেকে যেটা বলতো খালামণি সেটাই করতো। যেমন রুমের চারপাশে 4টা গ্লাস রাখতো, গ্লাসে পানি রাখতো, এরপর তাহাজ্জুদের নামাজ পড়তো, মনে মনে কি যেন পড়তো, একটা তসবি ছিল, সেই তসবিতে কিছু একটা পড়তো আর কি। আর কোন একটা অজানা কারণে সেই লোকটিকে বেশ বড় মোটা অঙ্কের টাকাও পাঠাতো খালামণি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সব কিছু ঠিকই ছিল। সমস্যাটা যেটা শুরু হলো, এটা হচ্ছে ঈদের নামাজের ঠিক পর থেকে। নামাজ শেষে এই পিয়াস ভাইরা সবাই দেখলেন যে খালামণির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীর ভার হয়ে আসা, কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করা, এইগুলা। এবার আসল ঘটনা শুরু হয় এই পিয়াস ভাইয়ের বোন নানু বাড়ি যাওয়ার পর থেকে। তো পিয়াস ভাই আর ওনার খালাতো ভাই, যার নাম অভি, দুজনে মিলে পিয়াস ভাইয়ের বোনকে নানু বাড়িতে এগিয়ে দিয়ে আসেন। এসে দেখেন যে খালামণি পিয়াস ভাইয়ের আব্বুকে কিছু উদ্ভট কথা বলছে, যার কোনো ভিত্তিই নেই। খালামণির এ সকল কথাবার্তা শুনে
ওই পিয়াস ভাইয়ের আম্মুকে মজা করে বলে, তোমার বোন কি পাগল হয়ে গেছে নাকি? এদিকে পিয়াস ভাই তো দুপুরবেলায় গিয়েছিলেন পাশেই ওনার বন্ধু আরিফের বাসায় ঈদের দাওয়াত খেতে, মানে দাওয়াত ছিল ঈদের দিন, তো দুপুরবেলা গিয়েছিলেন আর কি। খাওয়া দাওয়া শেষে পিয়াস ভাই আর ওনার বন্ধু আড্ডা দিচ্ছেন, মানে ঈদের পরের দিনের কথা। কিন্তু তো ওনার আম্মু কল দিয়ে পিয়াস ভাইকে বলেন যে, এই তুই কোথায় রে, তাড়াতাড়ি বাসায়, তোর খালামণি কেমন যেন করছে, ওয়াশরুমে গিয়ে শুয়ে আছে। তো কথা শুনে তো অবাক হয়ে গেছেন, ওয়াশরুমে গিয়ে কেউ কি শুয়ে থাকে নাকি? উনি তো তাড়াতাড়ি বাসায় চলে আসেন, এসে দেখেন যে খালামণি ওয়াশরুমে দীর্ঘ সময় শুয়ে আছেন। ওই অবস্থাতেই উনি ওয়াশরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন, মানে উনি ওয়াশরুমে ঢুকে সেখানে শুয়ে পড়েছেন। শরীর যে খারাপ লাগছিল বিষয়টা এরকম না, মানে গিয়ে উনি শুয়ে পড়েছেন। এরপর ওনার সেন্স নাই, সবাই মিলে ধরাধরি করে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয়, তারপরে খাটে শুইয়ে দেওয়া হয়। তারপর ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, আল্লাহর রহমতে জ্ঞান ফেরা মাত্রই খালামণিতে পাগলামি শুরু করেছেন। এই সমস্ত আচরণ ওনাদের কাছে প্যানর্মাল মনে হয়। এলাকার একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়, উনি ছোটখাটো ঝাড়ফুঁক করতেন আর কি। সবাই মনে করেছিলেন সামান্য ব্যাপার, আর জিন ভূত ঘটিত কোনো পূর্বের অভিজ্ঞতাও এই পরিবারের কারো ছিল না, মানে পিয়াস ভাইদের পরিবারের কারো ছিল না। তো পিয়াস ভাই যখন হুজুরকে সঙ্গে নিয়ে বাসায় আসেন, এসে যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন ওনার খালামণি খাটের উপর বসা, চুলগুলো ছিল এলোমেলো, চোখ দুটো দেখে মনে হচ্ছিল চোখে যেন আগুন জ্বলছে, চোখের নিচে ছিল গভীর কালচে দাগ। কারোর সঙ্গে কোনো কথা বলছে না। আর পিয়াস ভাইয়ের আম্মু চেষ্টা করছে খালামণির সঙ্গে কথা বলার। খালামণি মাঝে মাঝে এমন ভাবে রাগান্বিতভাবে উত্তর দিচ্ছে যা দেখে খালামণির 3 ছেলে ভয়ে আতঙ্কে গুটিসুটি হয়ে বসে আছে ঘরের এক কোণে, কারণ তারা কখনোই তার মায়ের এমন রূপ দেখেনি। হুজুর খালামণি এই অবস্থা দেখে পিয়াস ভাইয়ের আম্মুর কাছ থেকে 1 গ্লাস পানি চাইলেন। হুজুরকে পানি দেওয়া হলো। হুজুর পানির গ্লাসে কিছু দোয়া পড়ে ফু দেওয়ার পর যখনই খালামণির মুখে সেই পানি ছিটিয়ে দেয়, খালামণি তখনই উত্তেজিত হয়ে কর্কশ স্বরে কথা বলা শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং দোয়া পড়া সেই পানির গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুজুর তখন প্রশ্ন করে, তুই কে, কোথা থেকে আসছিস? প্রথমে সে কোনোভাবেই উত্তর দিতে চায় না। অনেকবার প্রশ্ন করার পর এক পর্যায়ে গিয়ে বলতে শুরু করে যে আমি এক পিশাচ। হুজুরের পর আরো বিভিন্ন প্রকার প্রশ্ন করতে থাকে, তার কাছ থেকে জানার চেষ্টা করতে থাকে যে সে কেন এখানে এসেছে। কিন্তু খালামণির ভিতরে থাকা ওই জিনিসটা ভিত্তিহীন কথাবার্তা বলতে থাকে, হুমকি দিতে থাকে। আর পিয়াস ভাইয়ের আম্মুকে উদ্দেশ্য করে বলে, তোর ছেলেরা খাবো, তারপর তোকে বিধবা করব, তোর সংসার নষ্ট করে তারপর এখান থেকে যাবো, এরকম নানা ধরনের হুমকি দিচ্ছে পিয়াস ভাইয়ের আম্মুকে। এই সমস্ত কথাবার্তা এবং হুমকি শুনে হুজুর এক পর্যায়ে ঘাবড়ে গিয়ে এই পিয়াস ভাইদের পরিবারের একজনকে বলে যে, এই সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব না, আমি ছোটখাটো ঝাড়ফুঁক করি, আমার পরিচিত বড় একজন কবিরাজ আছে, এই সমস্ত কাজ সে করে, তার কাছে নিয়ে যান। তো তার সন্ধান দিয়ে উনি তাড়াতাড়ি ওই এলাকা ছেড়ে কেটে পড়েন। হুজুরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে হুজুর বেশ ভয় পেয়েছেন। যাই হোক, তখন পিয়াস ভাই সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই কবিরাজের খোঁজে। অনেক সময় ধরে খোঁজার পর সেই কবিরাজের সন্ধান পাওয়া যায়। এর মাঝে পিয়াস ভাইয়ের বন্ধু আরিফ বারবার পিয়াস ভাইকে ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে তাড়াতাড়ি চলে আয়, বাসার অবস্থা খুব খারাপ, তোর খালামণি অনেক চিৎকার চেঁচামেচি করছে, গালিগালাজ করতেছে এবং শরীরে কোনো কাপড় চোপড়ই রাখতে চাচ্ছে না, এলাকার মানুষ জড়ো হওয়ার আগে তাড়াতাড়ি চলে আয়। তখন পিয়াস ভাই বললেন যে আমি তো আসছি কবিরাজকে নেওয়ার জন্য, এই সমস্যার সমাধানের জন্যই। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি কবিরাজকে নিয়েই বাসায় ফিরতেছি। কবিরাজকে না নিয়ে বাসায় ফেরা যাবে না, বাসায় ফিরলে আমি আসলে কিছুই করতে পারবো না। তো কবিরাজকে সাথে নিয়ে উনি বাসায় ফেরেন। কবিরাজ তার সঙ্গে আরও 2 জন সঙ্গীকে নিয়ে আসেন। তারপর একটা ঘরে আসনের ব্যবস্থা করা হয়, খালামণিকে আনতে বলা হয়। কিন্তু খালামণি কোনোভাবেই কবিরাজের সামনে আসতে রাজি ছিল না। তবে খালামণির অবস্থা যেমন বিভৎস হয়ে গিয়েছিল, এতে করে আসলে তাকে মানুষের সামনে আনার পরিবেশ পরিস্থিতিও ছিল না। অনেক কষ্ট করে তার শরীরে কাপড় জড়িয়ে ধরে নিয়ে আসা হয়, কবিরাজের সামনে বসানো হয়।
খালামণির দুহাত দুপাশ থেকে চেপে ধরে রাখা হয়। সেই অবস্থায় খালামণি আবার স্বাভাবিক আচরণ করছিল, যেন তার কিছুই হয়নি। তারপর কবিরাজ যখন জিন হাজির করে তখন সে তার আসল রূপ ধারণ করে, যে রূপটা ছিল খুবই ভয়ঙ্কর। ঘরে এই পিয়াস ভাইয়ের বন্ধু সহ খালামণির 3 ছেলে উপস্থিত ছিল। তারা সবাই খালামণির এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। এবার কবিরাজ প্রশ্ন করতে শুরু করে এবং খালামণি একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে থাকে, যা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায়, ঘাবড়েও যায় যে এ কি বলে। খালামণির ভেতরে থাকা জিন বলতে থাকে সে নিজ থেকে এখানে আসেনি, সে এমনিতে খালামণির উপর নাকি আসর করেনি, তাকে নাকি হাসিল করা হয়েছে, ডেকে আনা হয়েছে, তাকে ডাকা হয়েছে এবং তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, এই জন্যই সে এসেছে, এমনি এমনি সে আসেনি। এই সমস্ত কথা শুনে পিয়াস ভাইয়ের পরিবারের সদস্যরা কেউ কিছুই বুঝতে পারছেন না আসলে ঘটনাটা কি, কে ডাকলো, কি হাসিল করলো, এই সমস্ত কথাবার্তা তো একদম অর্থহীন। তারা এটাই চিন্তা করছেন আর কি। এরপর একে একে বেরিয়ে এলো সব তথ্য। ওই যে আমরা ঘটনার শুরুতে বলেছিলাম যে খালু কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 9 বছর যাবৎ বিদেশে ছিলেন। খালামণি চাচ্ছিলেন যে কোনো মূল্যে খালু যেন দেশে ফেরত আসেন। এবার ফিরে যাই একটু পেছনের দিকে। যখন খালামণিরা ফরিদপুরে ছিলেন তখন খালামণির এক ননদের মেয়ে খালামণিকে বলে যে মামি, আমার পরিচিত একজন কবিরাজ আছে যার মাধ্যমে আপনি মামাকে দেশে আনতে পারবেন। এ কথা শুনে খালামণি কোনো কিছু না ভেবে ননদের মেয়েকে সঙ্গে নিয়ে সেই কবিরাজের কাছে চলে যায়। কারণ এই কবিরাজ, পীর ফকির এই সমস্ত বিষয়ে তার ছিল অগাধ বিশ্বাস যে এদের কাছে গেলেই সব সমস্যার সমাধান হবে। খালামণি কবিরাজের কাছে গিয়ে খালুকে দেশে আনা সহ তার সকল প্রকার সমস্যা সেই কবিরাজের কাছে বলেন। এইবার কবিরাজ বুঝে ফেলেন যে পেয়েছি একজন মক্কেল, এইটা তো আমার সোনার ডিম পাড়া হাঁস, এইটাকে ভাঙিয়ে ভাঙিয়ে অনেকদিন খাওয়া যাবে, এই সুযোগটাই নাই কবিরাজ, এবং খালামণিকে তার সোনার ডিম পাড়া হাঁসের মতোই ব্যবহার করতে থাকে। কবিরাজ বিভিন্ন কাজের কথা বলে খালামণির কাছ থেকে দিনের পর দিন মোটা অঙ্কের টাকা চাইতে থাকে এবং খালামণি সেই টাকা দিতে থাকে। খালু কিন্তু দেশে না আসলেও টাকা পয়সা পাঠানোর চেষ্টা করতেন। উনি এই টাকাগুলো এখন ভাঙা শুরু করেছেন ওই কবিরাজের পেছনে। প্রয়োজনে না খেয়ে থেকে হলেও কবিরাজের টাকার ব্যবস্থা উনি করতে থাকেন। এক পর্যায়ে গিয়ে তার স্বর্ণালঙ্কারগুলোও কবিরাজকে দিয়ে দেয়। এমনকি শেষে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে এনে কবিরাজকে দেয়। কবিরাজ খালামণির কাছে সময় চায়, এই অল্প কিছুদিন, বলেছিল 3 মাসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বিভিন্ন ধরনের রিচুয়াল করতে হবে, 3 মাসের মধ্যেই খালু নাকি দেশে ফেরত আসবে। এদিকে 1.5 মাসের মতো পার হয়ে গেছে। খালামণি দেখে যে কোনো কাজ হয় না, কোনো উন্নতি নাই। তখন খালামণি যখন আবার কবিরাজকে বলেছেন যে কী ব্যাপার, 1.5 মাস তো হয়েই গেল, কত টাকা পয়সা দিলাম, কাজকাম তো কিছুই হয় না, তখন নাকি ওই কবিরাজ খালামণিকে দিয়ে বিভিন্ন ধরনের রিচুয়াল করাতে থাকে। মানে খালামণিকে দিয়ে সরাসরি, অর্থাৎ খালামণি নিজেই রিচুয়াল করবেন। একটা সময় তো কবিরাজ করেছেন, এবার খালামণিকে দিয়ে রিচুয়াল করাতে থাকেন। খালামণিকে বিভিন্ন বিষয় উনি দেখিয়ে দেন, তার 3 ছেলেকেও সাথে রাখেন। একদিন সন্ধ্যার পর নাকি তার 3 ছেলেকে নিয়ে খালামণিকে যেতে বলেন ওই কবিরাজের কাছে। খালামণি সেখানে গিয়ে দেখেন একটা ভয়ঙ্কর একটা মূর্তি। ওই মূর্তির সামনে খালামণিকে বসিয়ে কোরআন শরীফ মাথায় নিয়ে খালামণিকে শপথ করিয়েছেন যে এই মূর্তিকে উনি প্রভু হিসাবে মেনে নিয়েছেন। আর তার ছোট ছেলেকে এই পিশাচ যেই জিনিসটা, যেটার মূর্তি, এইটার সেবায় এই ছোট ছেলেকে নিয়োজিত করবেন, উনি সেই কথাও দিয়েছেন। আর এরপর থেকেই কবিরাজের কথা অনুযায়ী খালামণি বিভিন্ন কাজ করতে থাকেন। যেহেতু ওই মূর্তিটার সামনে খালামণি তাকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছেন, তার ছেলেকে ওই পিশাচের
সেবায় নিয়োজিত করার কথা দিয়েছেন। তার মানে হচ্ছে সে তার আত্মাকে কিন্তু বিক্রি করে দিয়েছে। এইবার তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যাবে। এরপর থেকে কবিরাজ খালামণিকে দিয়ে বিভিন্ন ধরনের জাদুটোনা করানো শুরু করেন। কবিরাজ যখন যেটা বলে খালামণি বাসায় বসে সেটাই করেন। আসলে খালামণি কিন্তু ঘুণাক্ষরে বুঝতে পারছিলেন না যে উনি কত বড় বিপদে পড়তে যাচ্ছেন। খালামণিকে এমনভাবে হিপনোটাইজ করা হয়েছে যে উনি যে কোন বিপদে পড়ে যাচ্ছেন বা গেছেন এটা উনি বুঝতে পারেন নাই। উনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করছেন, কুফরি কালামে নিজেকে নিয়োজিত করেছেন, এটা উনি বুঝতে পারছেন না। খালামণি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেই সাথে আবার কবিরাজের বলে দেয়া কাজগুলোও করতেন। খালামণি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং কবিরাজের দেয়া একটা তসবিহ ছিল খালামণির, সেই তসবিহ উনি জপ করতেন। কিন্তু জপ করার সময় আল্লাহর নাম নিতেন না, ওই মূর্তির একটা নির্দিষ্ট নাম ছিল, সেই নামটা নিয়ে ওই তসবিহ গুনতেন। অথচ উনি মাত্র তাহাজ্জুদ পড়েছেন, এরপরে ওই মূর্তির নাম নিয়ে উনি তসবিহ গুনছেন। তার এই অবস্থার জন্য মূলত দায়ী ছিল তার ননদের মেয়ে। ননদের মেয়ে এবং কবিরাজ মিলে এই কাজগুলো করাতে থাকে। এই অবস্থার মধ্যেই খালামণি খুলনা চলে আসেন। খুলনা আসার পর তারপর তো এই যে পিয়াস ভাইদের বাসায় আসছেন, রোজার মাস ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কবিরাজের বলে দেয়া সেই কাজগুলো করছেন। রোজার মাস থাকায় খালামণির উপর তেমন কোনো সমস্যা বোঝা যায়নি, কিন্তু ঈদের নামাজটা যখন শেষ হয়েছে এরপর থেকেই খালামণির শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো এই যে কথাগুলো, এই কথাগুলোই কিন্তু খালামণির শরীরের ভেতরে থাকা জিনগুলো বলেছিল, মানে সে তার মতো করে বলেছিল, আমরা একটু গুছিয়ে বললাম আর কি। আর জিনের এই সমস্ত কথা শুনে উপস্থিত সবাই তো হতবাক হয়ে যায়। কবিরাজ আরও জানতে পারেন যে খালামণির উপর নাকি 7টা জিন চালান করা হয়েছে। যে ধরনের কালো জাদু খালামণির উপর করা হয়েছে তার ফলস্বরূপ খালামণি আস্তে আস্তে একদম বদ্ধ উন্মাদ হয়ে যাবেন। আত্মীয় স্বজন ছেলে পেলে কাউকে উনি চিনবেন না, কারোর সাথে ওনার কোনো সম্পর্ক থাকবে না। উনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন এবং এমন পাগল যে শরীরে কাপড় চোপড় রাখতে চাইবেন না, এমন পাগল, বদ্ধ উন্মাদ। আর একবার এই উন্মাদ হয়ে গেলে উনি আর কখনোই সুস্থ হবেন না, পৃথিবীর কোনো ডাক্তার ওনাকে সুস্থ করতে পারবে না। আর ওনাকে পাগল করার মধ্য দিয়ে অনেক ধরনের ফায়দা হাসিল করবেন তার ননদের মেয়ে আর ওই কবিরাজ। এমনটা একটা পরিকল্পনা এটেছে, যেটা পরবর্তীতে বোঝা গেল। তো যাই হোক, এরপর পিয়াস ভাইয়ের আনা সেই কবিরাজ জিনদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যেতে বলে। এখন তারা তো যেতে রাজি হচ্ছিল না, তারা বলছে যে আমরা তো নিচ থেকে আসিনি, আমাদেরকে ডেকে আনা হয়েছে, আর এভাবে তো তারা যেতে পারে না। কবিরাজ বলে তোমাদেরকে ডেকেছিল তো না বুঝে না জেনে। ওরা বলে যে না, এরকম ভাবে না জেনেও যদি কেউ ডাকে তারপরও আমরা এভাবে যেতে পারি না। তবে এক পর্যায়ে কবিরাজ তাদেরকে চলে যেতে রাজি করান, এই বিষয়ে উনি সক্ষম হন, তারা চলে যায়। কবিরাজ পিয়াস ভাইদেরকে বলে দেন যে তোমার খালামণিকে এখন সুন্দর করে গোসল করিয়ে 3 ছেলেকে একসঙ্গে করে এক খাটে শুইয়ে দাও। তারপর কবিরাজ খালামণিকে যে তেল পরা পানি পরা দিয়েছিলেন আর কি যাওয়ার আগে, সেগুলো তাকে সুন্দর করে মাখিয়ে দিতে বলেন পিয়াস ভাইয়ের আম্মুকে। এবং কবিরাজ বলেন যে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো সেই অনুযায়ী কাজও করা হয়। এরপর পিয়াস ভাইয়ের আব্বু আম্মু ওনারা পাশের রুমে থেকেছেন, পিয়াস ভাই অন্য আর একটা রুমে থেকেছেন। আর পিয়াস ভাইয়ের আম্মুকে পিয়াস ভাই ঘুমানোর আগে বলে রেখেছেন যে রাতে যদি কোনো সমস্যা হয় তখন যেন পিয়াস ভাইকে ডাক দেওয়া হয়। ততক্ষণ অবশ্য খালামণি এবং তার 3 ছেলে ঘুমিয়ে পড়েছেন। পিয়াস ভাইও ঘুমিয়ে পড়েছেন, পিয়াস ভাইয়ের আব্বুও ঘুমিয়ে পড়েছেন, শুধু জেগে আছেন পিয়াস ভাইয়ের আম্মু। ওনার আম্মু শুয়ে আছেন, কিন্তু ওনার ঘুম আসছে না। রাত আনুমানিক 1:30টার দিকে পিয়াস ভাইয়ের আম্মু দেখতে পান যে খালামণি রুমের লাইট অন করেছে। সেটা দেখে ওনার আম্মু উঠে পড়েন এবং খালামণিকে জিজ্ঞেস করেন, এই কিরে, কি হয়েছে, ঘুম থেকে উঠলি কেন? খালামণি কোনো কথার উত্তর দেন না। খালামণি ওই খাতা কলম খুঁজতে থাকেন, বলছে এই খাতা কই, কলম কই, এটা বলতেছেন। আর বলতেছেন যে কবিরাজের একটা তসবি ছিল, সেই তসবি কই।
এই সমস্ত কথাবার্তার ভিতরেই খালামণির বড় ছেলে সে ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞেস করে, এই আম্মু তোমার কি হয়েছে, তুমি এত রাতে কেন উঠছো? আর এদিকে হয়েছে কি, এই অবস্থা দেখে পিয়াস ভাইয়ের আম্মু পিয়াস ভাইকে ডাকতে আসছেন। এরপর পিয়াস ভাই উঠেছেন, পিয়াস ভাইয়ের আম্মুর ডাক শুনে পিয়াস ভাই তখন ওনার আম্মুর সঙ্গে খালামণিদের রুমে গিয়েছেন। তখন অবশ্য পিয়াস ভাইয়ের আব্বু ঘুম থেকে উঠে গেছেন। পিয়াস ভাইয়ের আম্মু পিয়াস ভাইয়ের আব্বুকে ইশারা দিয়েছেন যে মোবাইলটা নাও, মানে ইশারা দিয়েছেন মোবাইলটা নাও আর কবিরাজকে ফোন দাও, এবং এমনভাবে ইশারা দিয়েছেন যেন খালামণি বুঝতে না পারে। যখনই পিয়াস ভাইয়ের আব্বু মোবাইলটি নেয়ার জন্য মোবাইলটা ধরতে গেছেন, খালামণি কিভাবে যেন বুঝতে পেরেছেন, হঠাৎ করে পিয়াস ভাইয়ের আব্বুর উপর খালামণি ঝাঁপিয়ে পড়েছেন চিৎকার দিয়ে, আর পিয়াস ভাইয়ের আব্বুর গলা চেপে ধরেছেন। হঠাৎ করে আচমকা এরকম আক্রমণ হওয়া দেখে পিয়াস ভাইয়ের আব্বুও প্রচণ্ড ভয় পেয়েছেন, চিৎকার দিয়ে উঠেছেন ভয়ে। হঠাৎ করে এরকম একটা ঘটনা, আক্রমণাত্মকভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে পিয়াস ভাই, ওনার আম্মু, খালামণির বড় ছেলে, এই তিনজন মিলে অনেক কষ্ট করে খালামণির হাত থেকে পিয়াস ভাইয়ের আব্বুকে মুক্ত করেন। ওনার আব্বুকে খালামণির হাত থেকে ছাড়ানোর সময় পিয়াস ভাইয়ের কাছে মনে হচ্ছিল খালামণির মধ্যে যেন অস্বাভাবিক শক্তি চলে এসেছে, অথচ খালামণি 3 দিন 1 ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয়নি। তখন খালামণি রাগ সামলাতে না পেরে মেঝেতে বসে চুল সামনে এনে নিজের মুখে নিজে অনেক জোরে জোরে চড় মারতে থাকে। আর পিয়াস ভাই এই সুযোগে কবিরাজকে ফোন করেছেন, খালামণির এই অবস্থার কথা কবিরাজকে জানিয়েছেন। তো কবিরাজ বলেন যে তেল পড়া পানি পড়া উনি দিয়ে এসেছেন, মানে কবিরাজ দিয়ে এসেছেন, সেগুলো ব্যবহার করতে, আর সেই অনুযায়ী ওনারা ব্যবহার করেনও, কোনো কাজ হয় না। কবিরাজ অবশ্য বলেছিলেন যে পরদিন, তখন তো রাত হয়ে গেছে অনেক, পরদিন উনি আসবেন, কিছু জিনিস কিনে রাখতে বলেন। রাতটা ওভাবেই কেটে যায়, ওনারা অপেক্ষা করছেন কখন ওই কবিরাজ আসবেন। সারাটা রাত কিন্তু সবাই মিলে খালামণিকে পাহারা দিয়ে হয়েছে আর কি। আর রাত যখন অনেক গভীর হয়েছিল তখন নাকি এই খালামণির খুব পানি তৃষ্ণা পেয়েছিল। হুজুরের দেয়া একটা পড়া পানি, মানে 1 বোতল পানি একটা গ্লাসের মধ্যে ঢেলে, কাঁচের গ্লাসে ঢেলে খালামণিকে দেওয়া হয়, কিন্তু খালামণি কোনোভাবেই সেই পানি খেতে পারছিলেন না। ওনার নাকি তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল, কিন্তু উনি ওই পানিটা খেতে পারছিলেন না। অনেক চেষ্টা করছিলেন উনি পানি খাওয়ার জন্য, কিন্তু সেই পানি খেতে গেলে উনি ভয় পাচ্ছিলেন। উনি বারবার বলছিলেন যে এই পানির মধ্যে পড়ে আমি মারা যাব, 1 গ্লাস পানির মধ্যে একটা মানুষ পড়ে কিভাবে মারা যাবে, কিন্তু উনি এটাই বলছিলেন। আরও বিভিন্ন ধরনের এলোমেলো কথা উনি বলছিলেন আর কি। একটা পর্যায়ে আল্লাহর রহমতে খালামণি পানি খেতে সক্ষম হন, এবং পানি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে উনি প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠেছিলেন। খালামণির এই আর্তনাদ দেখে পিয়াস ভাই আর খালামণির বড় ছেলে, মানে ওনার খালাতো ভাই, সব থেকে বেশি ভয় পেয়েছিলেন। সেই ভয়টাই ওনার মনে, অর্থাৎ পিয়াস ভাইয়ের মনে গভীর দাগ কাটে। ওই এক চিৎকার দেয়া দেখে পিয়াস ভাইয়ের ভেতর থেকে সব সাহস হারিয়ে যায় নিমিষেই। তখন থেকে উনি খালামণিকে দেখলেই ভয় পেতে শুরু করেন। এমন ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে রাতের অন্ধকার শেষে ভোরের আলো ফোটে। দিনের আলো ফুটলেও ঘরের পরিস্থিতি ছিল ভয়াবহ। অন্ধকার যেন পুরো ঘরকে গ্রাস করে রেখেছিল। সকাল থেকে কিছু সময় খালামণি ঘুমাচ্ছিলেন, কারো কোনো খাওয়া দাওয়া ছিল না, ছিল না কারো চোখে ঘুম, তাই সকলেই ক্লান্ত সুরে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আনুমানিক 10টা-11টার দিকে কবিরাজ আসেন, মানে সকাল 10টা-11টার দিকে কিছু জিনিসপত্র উনি সঙ্গে নিয়ে আসছিলেন। এরপর খালামণিকে ঝাড়ফুঁক করতে থাকেন। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, কবিরাজকে দেখার সঙ্গে সঙ্গে খালামণি পুরো সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক আচরণ করতে থাকে। আবার কবিরাজ যাওয়ার সঙ্গে সঙ্গে খালামণির সেই ভয়ানক রূপ ফেরত আসে, আবারও সেই খালামণির ভয়ঙ্কর ব্যবহার শুরু হয়ে যায়। কবিরাজ যাওয়ার সময় বলে যায় যে সে সন্ধ্যার সময় আবার আসবে এবং ঘর বন্ধ করে দিয়ে যাবে। অবস্থা বেগতিক দেখে পিয়াস ভাইয়ের আম্মু, নানু, ওনারাও আসলে চলে এসেছিলেন আর কি। নানুকে না দেখেই, মানে আসার আগেই খালামণি কীভাবে যেন বুঝে যায় যে নানু এসেছে। নানুর উপর পূর্বের রাগ তার ছিল, নানুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর অভিশাপ দিতে থাকে। এইভাবেই সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে তো খালামণির চিৎকার চেঁচামেচি, ভয়ানক ব্যবহার, হুমকি, গালিগালাজ চলছেই। সন্ধ্যার সময় কবিরাজ আসে এবং সঙ্গে করে
4টি মাটির ছোট কলস নিয়ে আসে। তারপর কবিরাজ সেই ছোট কলসগুলোর ভেতরে পেরেক এবং বিভিন্ন জিনিস ঢুকায়, জিনিসটা প্রস্তুত করেছেন আর কি ঘর বন্ধ করার জন্য। তারপর উনি বলেন আজান দিতে হবে। আজান শেষ হওয়ার পূর্বেই 4টি কলসি মাটিতে পুঁতে দিতে হবে ঘরের 4 কোণে। কবিরাজের যেই নিয়মগুলো আগে থেকে বলা ছিল সেই নিয়ম অনুযায়ী কাজ শেষ করা হয়। তবুও খালামণির মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। কবিরাজ যতবার আসে ততবারই ভালো অঙ্কের একটা টাকা কবিরাজকে দিতে হচ্ছিল। এই অবস্থা দেখে এই পিয়াস ভাইয়ের মামা বলে যে একে নিয়ে যাই বাড়িতে, কেননা মামার পরিচিত নাকি একজন হুজুর ছিলেন, সেই হুজুরকে উনি দেখাতে চেয়েছিলেন। যাই হোক, কবিরাজ যখন চলে যায় বাড়ি বন্ধ দিয়ে, উনি চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল খালামণির ব্যবহার আরো ভয়ানক হয়ে উঠেছে। খালামণি তার ছোট ছেলেকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তার সেই ছোট ছেলেকে ওই ভয়ঙ্কর পিশাচের সেবায় নিয়োজিত করবে। হয়তোবা এই কারণেই বারবার খালামণি তার ছোট ছেলে এই ছেলেটাকে নিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু খালামণির যে ভাই অর্থাৎ মামা, পিয়াস ভাইয়ের মামা, উনি কিন্তু এটা নিতে চাচ্ছিলেন না, যে না এই 3 জন থাক, কখন কোন বিপদ হয় তখন তো আরেকটা বড় ঝামেলা হয়ে যাবে। এভাবেই ওনারা আসলে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে কি করবেন না করবেন। এদিকে খালামণি, ওনার ভেতরে এই ধরনের একটা পরিবর্তন আসছে, কোনো উন্নতি হচ্ছে না। আর খালামণি যেভাবে হুমকি ধামকি ভয়ানক কথাবার্তা বলছিলেন, ওনার 3 ছেলেই ভয় পাচ্ছিলেন, তার কাছে যেতে চাইছিলেন না। কেন জানি খালামণি এমন তীব্র এবং ভয়ঙ্কর আচরণ করছেন পিয়াস ভাইয়ের উপরে, মনে হচ্ছে তার উপরে তীব্র রাগ, মানে পিয়াস ভাইয়ের উপরে খুব রাগ এবং আক্রোশ তার মধ্যে জমাট বেঁধে আছে। হাতের কাছে পেলে পিয়াস ভাইকে একদম চিবিয়ে খেয়ে ফেলবে। হয়তোবা পিয়াস ভাই কবিরাজ নিয়ে আসছিল এই কারণেই। ওই দিন রাত্রি ছিল ওনাদের জন্য বিভীষিকাময়। খালামণি বারবার এই পিয়াস ভাইয়ের দিকে তেড়ে আসছিল, যা উনি কোনোভাবেই আর সহ্য করতে পারছিলেন না। ঘরের মধ্যে বারবার তাকে আক্রমণ করার জন্য ছুটে আসছে খালামণি। উনি কতক্ষণ এরকম একটা নিরাপত্তাহীনতায় থাকবেন, এই চিন্তা করেই একটা পর্যায়ে বাধ্য হয়ে পিয়াস ভাই তার বন্ধু আরিফকে ফোন করে বলেন যে তাড়াতাড়ি এখন আমার একটু বাসায় আমাকে নিয়ে যা, আজকে রাত্রে তোদের বাসায় থাকবো। এই কথা শোনার পর খালামণি কোনোভাবেই পিয়াস ভাইকে ঘরের বাইরে বের হতে দেবে না। আর পিয়াস ভাইয়ের আব্বু আম্মুকে ভয় দেখাচ্ছে যে পিয়াস ভাই ঘরের বাইরে গেলে নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু পিয়াস ভাই তো নাছর বান্দা, উনি কোনোভাবেই বাসার মধ্যে থাকবেন না। অল্প সময়ের মধ্যেই পিয়াস ভাইয়ের বন্ধু আরিফ চলে আসে এবং পিয়াস ভাইকে সাথে নিয়ে আরিফের বাড়িতে চলে যায়। বাকি অংশটা বাসার অন্য লোকদের কাছ থেকে শুনেছেন আর কি, বিশেষ করে আম্মুর কাছ থেকে, যে যখনই নাকি পিয়াস ভাই বাসা থেকে চলে যান, বাসার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কোনোভাবেই খালামণিকে নাকি আটকে রাখা যাচ্ছিল না, সে শুধু চাচ্ছিল বাইরে চলে যেতে। এক পর্যায়ে বাড়ির সদস্যরা না পেরে খালামণিকে নিয়ে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখেন। এরপর নাকি উনি কিছু সময়ের জন্য ঘুমিয়ে যান। আর ওনার সঙ্গে তার 3 ছেলেও ছিল। যখন ওনারা রাতের বেলা খেতে বসেছেন তখন ঘটেছে আর এক ভয়ঙ্কর ঘটনা। কেবল খাবার টেবিলে বসে খাবার খাওয়া শুরু করেছেন, তার মধ্যে হঠাৎ করে খালামণি আর তার 3 ছেলে চলে আসে। ওনাদের পাশে এসে দাঁড়িয়ে খালামণি তার 3 ছেলেকে বলে, ওই খাবারগুলোর দিকে এমনভাবে তাকা যেন খাবারগুলো বিষ হয়ে যায়। অদ্ভুত বিষয় হচ্ছে, তার 3 ছেলে কিন্তু তাকে দেখে ভয় পেত, তার কাছে যেতে চাইতো না। অথচ যখন ওই রুমে বন্ধ করা হয়, তার 3 ছেলে কিন্তু তার সাথে চলে গিয়েছিল। আর মনে হচ্ছে এই 3 ছেলেই তার বশ হয়ে গেছে। এমনভাবে নাকি খাবারের দিকে তাকিয়েছিল ভয়ঙ্করভাবে, মনে হচ্ছে এই খাবারগুলো মনে হচ্ছে আগুন হয়ে সবাইকে পুড়িয়ে দেবে, এমন একটা অবস্থা। ওই অবস্থায় পিয়াস ভাইয়ের মামা, নানু এবং পিয়াস ভাইয়ের আম্মু, ওনারা 3 জন জোর করে এই খালামণি এবং তার 3 ছেলেকে পড়া তেল, পানি পড়া এগুলো ছিটিয়ে দিয়েছেন আর কি। একটু পর তারা স্বাভাবিক আচরণ
শুরু করেছেন মানে একটু সময়ের জন্য, এরপর আবার অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। এই পোড়া পানি তেল সব তারা ফেলে দিয়েছেন। এখন 4 জন মিলে একসাথে আতঙ্ক সৃষ্টি করছেন ঘরের মধ্যে। এভাবেই রাতটা পার হয়। সারা রাত জেগে মামা পাহারা দিয়েছেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়েছেন। ওই অবস্থায় মামা একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান খালামণি যেই রুমে ছিল ওই রুম থেকে একটা কালো ছায়া বেরিয়ে যাচ্ছে। ওই সময় তো মামা সিগারেট খাচ্ছিলেন, হাতে আগুন ছিল। মামা ভয় পান না, তবে কালো ছায়াটার দিকে তাকিয়ে থাকেন। দেখেন যে ছায়াটা বের হয়ে ঘর থেকে বাইরে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। এরপরে আসি, এই যে আরিফদের বাসায় পিয়াস ভাই গেলেন, ওখানে কি হলো? ওখানে যাওয়ার পর আসলে পিয়াস ভাইয়েরও ওরকম সেন্স কাজ করছিল না কি হয়েছে। আরিফের মুখ থেকেই পরবর্তীতে পিয়াস ভাই জানতে পারেন, যখন এই বাসায় উনি আসেন তখন এই পিয়াস ভাই খুব ভয় পাচ্ছিলেন, ওনার মধ্যে খুব আতঙ্ক কাজ করছিল। এরপর নাকি উনি বাইরে চলে যেতে চাচ্ছিলেন, তবে কোনোভাবেই তো ওনারা বাইরে দিবেন না, কারণ বুঝতে পেরেছেন যে উনি এখন বাইরে চলে যেতে চাচ্ছেন। বাইরে যাওয়া মানে ভয়ঙ্কর কোনো কিছু একটা হতে পারে। এভাবে উনি বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর উনি ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম থেকে উনি 1 ঘন্টা পর ওঠেন এবং ওঠার পর ওনার আচরণ নাকি চেঞ্জ হয়ে যায় এবং ওনার চোখ আস্তে আস্তে লাল হতে থাকে। মনে হচ্ছে তার শরীরের রক্তগুলো সবগুলো এখন চোখের ভিতরে এসে জমা হয়েছে। ওনার ব্যবহারও চেঞ্জ হয়ে যায় আর ওনার কণ্ঠও বদলে যায়। ভয়ঙ্কর কণ্ঠে বলছে যে আমার বাইরে যেতে দে, বাইরে যেতে দে, এরকম বারবার বলছে। আর বাড়ির সদস্যদেরকে ভয় দেখাচ্ছে, মানে এই আরিফের যেই বাড়িটা, এই বাড়ির সদস্যদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু ওনারা তো বাইরে যেতে দিবেন না, কিন্তু এইভাবে যে ভয় দেখাচ্ছে ওনাদের মধ্যে একটা সময় ভয় সঞ্চার হতে থাকে। একটা সময় নাকি এই পিয়াস ভাই ভয় দেখাতে থাকেন, এটা করব ওইটা করব, এবং বলতে থাকেন বাইরে একটা তেঁতুল গাছ আছে না, ওই তেঁতুল গাছের নিচে আমার খালামণি আমাকে ডাকছে, আমাকে যেতে দে, এভাবে উনি বলছেন। আর এটাও বলছেন আমাকে যদি যেতে না দিস তোদের তো ক্ষতি হবেই, আমার আব্বু আম্মুর অনেক ক্ষতি হয়ে যাবে, তোর আব্বু আম্মুরও ক্ষতি হবে, এরকম বলছেন আর কি। তো ওনারা কিন্তু বুদ্ধি করে কোনোভাবেই বাইরে যেতে দেন নাই। এভাবেই সারাটা রাত পার হয়ে যায়। ফজর আজানের পর উনি ঘুমিয়ে পড়েন, তখন সবকিছু স্বাভাবিক হয়। উনি ঘুম থেকে ওঠার পর এই আরিফ পিয়াস ভাইকে নিয়ে তার বাসায় গিয়ে দিয়ে আসে। গিয়ে দেখেন খালামণিরাও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, মানে তারা চলে যাবেন, মামা নিয়ে যাবে আর কি। সবকিছু গোছানো শেষ, গাড়িও ঠিক করা হয়েছে। গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল সবাই। পিয়াস ভাই এবং ওনার 3 খালাতো ভাই ঘুম ঘুম চোখে ওনারা রুমে শুয়ে আছেন। হঠাৎ দেখেন খালামণি বড় বড় চোখ করে হাত বাড়িয়ে এই পিয়াস ভাই এবং পিয়াস ভাইয়ের 3 খালাতো ভাই, মানে খালামণির 3 সন্তানের দিকে ছুটে আসছে। এইটা দেখে পিয়াস ভাইয়ের মধ্যে যতটুকু সাহস অবশিষ্ট ছিল তাও যেন নিমিষেই শেষ হয়ে যায়। ওনারা তো সবাই ভয়ে চিৎকার করে ছুটাছুটি করতে থাকেন। তখন সবাই এসে খালামণিকে ধরে ফেলে। নানুরা তো সবাই চলে যাচ্ছিল, তাই নানু পিয়াস ভাইকে বলেছে তোর খালামণির সঙ্গে একটু কথা বল, বিদায় নে। এখন খালামণির সামনে যাওয়ারই পিয়াস ভাই সাহস করছিলেন না, কারণ মাত্র এমন একটা ঘটনা ঘটলো, হাত বাড়িয়ে গলা টিপে ধরতে আসছে। এরপরে কিভাবে তার সামনে যাবেন? তারপরও খালামণির সামনে যান। এরপরে নাকি খালামণি পিয়াস ভাইয়ের দিকে এগিয়ে আসেন, কি যেন পরে পিয়াস ভাইকে ফু দিয়েছেন। কেন হঠাৎ করে এরকম কিছু একটা পরে ফু দিল এটা পিয়াস ভাই বুঝতে পারলেন না কি উদ্দেশ্য। এরপর অনেক কষ্ট করে সবাই ধরাধরি করে খালামণিকে গাড়িতে তুলে ফেলেন। গাড়ি চলাকালে খালামণি বারবার গাড়ি থেকে নাকি লাফ দিতে চেয়েছিলেন। সবাই মিলে অনেক কষ্ট করে ধরে রেখেছিলেন। এক পর্যায়ে মামার পরিচিত সেই হুজুরের বাড়িতে নিয়ে যেতে সবাই সক্ষম হন। হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন আর বলে দেন এই কাজ তার দ্বারা হবে না। হুজুরের প্রতি তার একটা বিশ্বাস ছিল, হুজুর পারবেন। উনিও বললেন যে এই কাজ তার দ্বারা হবে না, এখন কি করা যাবে? মামা তো দুশ্চিন্তায় পড়ে যান। আরো কয়েকজনের কাছ থেকে খোঁজ খবর নেন। এরপর সাতক্ষীরায় এক কবিরাজের সন্ধান পান। সঙ্গে সঙ্গে খুলনা থেকে মামা একা সাতক্ষীরায় চলে যান। সেখানে বসে সেই কবিরাজ আসন বসিয়েছেন এবং আসন করে দেখতে পান খালামণির উপর 7টি ভয়ঙ্কর জিন চালন করা হয়েছে। আসনে বসেই উনি অনেক ধরনের রিচুয়াল করে 5টি জিনকে বোতলবন্দি করতে সক্ষম হন। অজানা কোনো একটা কারণে বাকি 2টা জিনকে বোতলবন্দি করতে পারে না কবিরাজ। তারপর
কবিরাজ মামাকে কিছু তদবির দিয়ে দেন এবং এই জিনিসগুলো ব্যবহার করার জন্য সবাইকে, মানে পরিবার সহ যেন সবাই এটা ব্যবহার করে, এটা নিয়ে যেতে বলেন। এরপর মামা খুলনায় ফেরত আসেন। এই তদবির, এই জিনিসগুলো ব্যবহার করার পর থেকে খালামণি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেন আল্লাহর রহমতে। বিশেষ করে এই 2টা দিন চলে যাওয়ার পর থেকে, এখান থেকে চলে যাওয়ার পর থেকে উনি জিনের সমস্যা থেকে মুক্তি পেলেও ফিজিক্যালি উনি অনেক সিক হয়ে গিয়েছিলেন। উনি অনেক দিন চিকিৎসা নিয়েছিলেন, বা এখনও উনি ওইটার উপরেই আছেন আর কি। অনেক দিন বলতে খুব বেশি দিন তো আর হয় নাই, উনি এখনও চিকিৎসার উপরে আছেন, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় রয়েছেন।